১ম এ আমি যুক্ত করি ইমানের ডাক। আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। আসসালামু আলাইকুম আসিফ ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ১ম এ আপনাকে অনেক ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে গিয়ে আপনার কাছ থেকে অনেক কিছু আমি জানতে পেরেছি। অনেক কিছু আমি বুঝতে পেরেছি। এবং আজকে আমি আপনার সাথে কিছু কথা বলব যে আ আরকি কথা বলব না, আমি কিছু আর্গুমেন্ট তৈরি করব আমার জানার জন্য। আশা করি আপনার এটা কোন সমস্যা নাই। না, না, অবশ্যই বলেন। সো আমি ১ম আর্গুমেন্টটা তৈরি করব হচ্ছে গিয়ে, আমাকে ভুল বুঝেন না। আমি আপনার একদম অনেক ভালো সাপোর্টার। যদিও সব বিষয়ে আমি আপনার সাথে একমত না। কি কিন্তু না, এটা দিয়ে আসলে কিছু মিন করে না। আমার কাছে এগুলার কোনো ভ্যালু নাই। যে আপনি আমার সাপোর্টার নাকি আমার বিরোধী। এটা আপনি খুব ভালো কথা। এটা ঠিক আছে। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। যেই কথাটা বলবেন সেইটার সাপেক্ষে আমি আপনার সাথে কথা বলব। আপনি আমার সাপোর্টার হইলেও আমি যেভাবে কথা বলব, বিরোধী হইলেও ঠিক একইভাবে আপনার আর্গুমেন্টের উপরে ভিত্তি করে আমি আপনার সাথে আলোচনা করি। আমি প্রত্যেকের সাথে আর্গুমেন্টের উপর ভিত্তি করে আলোচনা করি। কে আমার পক্ষে, কে নাস্তিক, কে আস্তিক, এগুলো আমার দেখার ভাই টাইম নাই। কারণ এগুলো আমার কাছে যায় আসে না, না। না, আমি এটা আপনার জিনিসটা আমি পুরাপুরি বুঝতে পারছি। কিন্তু তারপরেও আরকি আনকনশিয়াস মাইন্ড এ এটা ইনফ্লুয়েন্স করে। তো আমি আমার ১ম প্রশ্নটা আমি করতে চাই, সেটা হচ্ছে গিয়ে, আমি যদি বিয়ে করি, রাইট? আমি একটা বিয়ে করলাম। আমি চাই আমার ওয়াইফ কোন কাজ করবে না। আমার ওয়াইফ আমাকে সাপোর্ট করবে সবসময় এবং আমি তার টেক কেয়ার করব। আমি চাই আমার ওয়াইফ আ সব বিষয়ে আমাকে সাপোর্ট করবে। আমার মানে কেন, সন্তান-সন্ততি। টেক কেয়ার করতে কেন হবে? সে কি প্রতিবন্ধী কাউকে বিয়ে করছেন আপনি? আচ্ছা, আমি প্রশ্নটা করি, তারপর আপনি উত্তর দেন। মানে এইটা তো বুঝলাম না তো। না বুঝার কারণেই তো আপনি তো ক্লারিফাই করবেন আমাকে যে আপনি আপনি তাকে টেক কেয়ার করবেন, এই কথাটার মানেটা কি? আমি তো এটা বুঝলাম না। যে একজন সুস্থ মানুষের কেন এক্সট্রা টেক কেয়ার লাগবে? সে যদি অসুস্থ হয় বা প্রতিবন্ধী হয় তাহলে ভিন্ন কথা। তাহলে আপনি যে এটা মানে করছেন যে একজন প্রতিবন্ধী মানুষকে বা একজন অসুস্থ মানুষকে বিয়ে করছেন, এটার জন্য আপনাকে আমি সাধুবাদ জানাবো যে এই কাজটা করছেন। এইজন্যই জিজ্ঞেস করছি যে আমি ব্যাপারটা বোঝার জন্য জিজ্ঞেস করছি যে আপনি যে বললেন যে আপনি টেক কেয়ার করবেন আপনার ওয়াইফ এর। উনি কি নিজের টেক কেয়ার নিজে করতে পারেন না? মানে আপনি কেন করবেন? আমি আমার প্রশ্ন, হ্যাঁ, অবশ্যই আপনি যে একটা ভালো আমাকে যেটা কাউন্টার করলেন, খুব ভালো একটা আর্গুমেন্ট করলেন। যে টেক কেয়ার করার মানেটা হচ্ছে গিয়ে, আমি চাই না আমার ওয়াইফ, আমি যখন একটা বিয়ে করব, একটা কমিটমেন্ট এ যাবো, আমরা একটা বন্দোবস্ত করলাম যে আমি কাজ করব, তুমি কাজ করবা না এবং তোমার যত সাপোর্ট আমি দরকার আমি দিব। তুমি দরকার তুমি আমার ফ্যামিলি সাপোর্ট করবা। আচ্ছা, আচ্ছা। তুমি তাহলে আমার আপনি তো নিশ্চয়ই একজন অশিক্ষিত মেয়েকে বিয়ে করছেন, তাই না? যে শিক্ষা-দীক্ষা গ্রহণ করে নাই, কোন স্কুল কলেজে যায়নি। এরকম একজন মেয়েকে তো বিয়ে করবেন নাকি? গ্রাম থেকে মনে করেন অশিক্ষিত, যে পড়ালেখার স্কুলের নামও শোনে নাই কখনো। এরকম একটা মেয়েকে তো আপনার বিয়ে করা উচিত। কারণ হচ্ছে একটা মেয়েকে, একটা ছেলে বা মেয়ে যেই হোক, তাকে পড়ালেখা করাতে একটা রাষ্ট্রের প্রচুর পরিমাণে খরচ হয়, যে টাকাটা আসে জনগণের ট্যাক্সের টাকায়। জনগণের ট্যাক্সের টাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণে ভর্তুকি দেওয়া হয়। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজগুলোতে প্রচুর পরিমাণে ভর্তুকি দেওয়া হয়। সেগুলা শ্রমজীবী বাংলাদেশের কৃষক, শ্রমিক, রিক্সা চালক, এদের শ্রমের টাকা, এদের ঘামের টাকা থেকে যেই ট্যাক্স গুলা সরকার নেয়, যে ভ্যাট সরকার নেয়, সেখান থেকে বলেন, আমি শুনছি। যে ট্যাক্সের টাকাটা মানে রাষ্ট্র পায়, রাষ্ট্র সেই ট্যাক্সের টাকা দিয়ে আসলে এই আ বইপত্রগুলা কিনে শিক্ষকদেরকে নিয়োগ করে এবং আ স্কুল এবং কলেজ এবং মানে ইউনিভার্সিটি সবগুলাতেই। তো এই যে বিপুল পরিমাণ টাকাটা একটা রাষ্ট্র খরচ করে, এই প্রত্যাশাটা নিয়ে যে একজন মানুষ যখন মানে পড়ালেখাটা করছে একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে বা একটা মেডিকেল কলেজে বা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সাবজেক্টে পড়ালেখা করছে, তখন সে রাষ্ট্রকে কিছু জিনিস ফেরত দিবে। এই প্রত্যাশাটা নিয়ে একটা রাষ্ট্র এই ইনভেস্টমেন্টটা করে একজন নাগরিকের পেছনে। প্রচুর পরিমাণে ইনভেস্ট তার করতে হয়। এটা শুধুমাত্র যে শুধু পড়ালেখা তা না। সে যেখানে স্কুলে যাচ্ছে, সে যখন মানে ইসে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, কলেজে যাচ্ছে, যাতায়াত থেকে শুরু করে রাস্তাঘাট তৈরি থেকে শুরু করে অনেক কিছু এটার সাথে ইনক্লুডেড, যে এই অর্থগুলা রাষ্ট্র একজন নাগরিকের পেছনে খরচ করছে তার শিক্ষার জন্য, যেন সে উন্নত মানের একটা শিক্ষা পায় এবং পরবর্তী সময়ে সে যেন রাষ্ট্রকে আবার সেটা ফেরত দেয়। কিছু, কিছু জিনিস যেন ফেরত দেয়। তো আপনি মনে করেন এমন একটা মেয়েকে যদি বিয়ে করেন যে মেডিকেল কলেজ থেকে পাস করছে, সে বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা কলেজ থেকে পাস করছে, তাহলে রাষ্ট্র তার পেছনে অলরেডি ৫০ লক্ষ থেকে ৳১,০০,০০,০০০ খরচ করে ফেলছে। হুম? এটা আমি কমায় ধরছি। আমি নিশ্চিত যে এই টাকা আমি যেটা বললাম তার থেকে অনেক বেশি টাকা রাষ্ট্রের খরচ করতে হয় একজন নাগরিকের পেছনে। তার মানে মানে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করতে এর থেকে অনেক বেশি, কয়েক গুণ বেশি খরচ হয়। কিন্তু তারপরে আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে ৳১,০০,০০,০০০ যদি খরচ হয় তার পেছনে, এরপরে যদি সে আপনার বাসায় রান্না করে এবং ঘর সংসার করে এবং আপনার তার শ্বশুর-শাশুড়ি আপনার বাবা-মার পা টেপে, তাহলে ঠিক আছে, সেটা আপনাদের ব্যাপার। সেটা আপনারা নিজেরা বুঝে শুনে করবেন। কিন্তু এই টাকাটা যে আপনারা রাষ্ট্রের খরচ করলেন, এই টাকাটা কেন খরচ করলেন ভাই? তাহলে তো আপনার উচিত এমন একজনকে বিয়ে করা যে পড়ালেখার ধার কাছ দিয়েও যায় নাই, যার পেছনে রাষ্ট্রের এই টাকাটা খরচ হয়নি। আপনি এই ৳১,০০,০০,০০০ টাকাটা কিভাবে রাষ্ট্রকে ফেরত দিবেন একটু বলেন তো? সো আপনি ধরেই নিলেন যে আমি যাকে বিয়ে করব সে পাবলিক
ইউনিভার্সিটি কিংবা পাবলিক মেডিকেল কলেজ কিংবা কোন পাবলিক এডুকেশন পড়াশোনা করছে। না, আমি এ এটা তো বলিনি। না আমি এটা রাইট বলিনি। আমি আচ্ছা প্রাইভেটে আমি পড়লেও এক 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 প্রাইভেটে এক পড়লেও আচ্ছা আপনি প্রাইভেটে পড়লেও ভাই তার প্রচুর পরিমাণে আমি ভাই আমি প্রচুর আচ্ছা পরিমাণে ১ খরচ সেকেন্ড, ১ দিতে সেকেন্ড, হয়। ১ সেকেন্ড, ১ সেকেন্ড, ১ সেকেন্ড। এটা একটা ভুল কথা। না, পাবলিক আমি এবং আমি প্রাইভেট আপনাকে ইউনিভার্সিটির না, না আপনি এই আমাকে এই আমি এখানে শুরু করার এখা সাথে, সাথে স্টপ করে দিলেন। না, এখানে কোন পার্থক্য আচ্ছা নাই তো। বলেন। আপনি ভুল বলছেন তো। তাহলে আমি আপনাকে ঠিক করে দিব না? আচ্ছা করেন, ঠিক করে দেন। পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরে কোন পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে যে আপনি যে টাকাটা দেন সেই টাকাটা ওরা অন্য কাজে লাগায়। কিন্তু তারপরেও প্রাইভেট ইউনিভার্সিটিতেও একটা নাগরিকের পেছনে রাষ্ট্রের খরচ হয়। প্রচুর পরিমাণে খরচ হয়। সেটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লেও খরচ হয়। কারণ সরকারের অনেক জায়গাতে ভর্তুকি দিতে হয়। অনেক কিছু তার ব্যবস্থা করে দিতে হয় যেন সে ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছাতে পারে। সেই শিক্ষাটা যেন সে গ্রহণ করতে পারে। এটার পেছনে রাষ্ট্রের খরচ আছে। পাবলিক ভার্সিটিতে সরকারের ভর্তুকিটা অনেক বেশি। প্রাইভেট ইউনিভার্সিটিতে সরকারের ভর্তুকিটা অনেক কম। সরকার ভর্তুকি দেয় কম, সেখানে ওই ছাত্র তার বাবা-মা সেইটার দায়িত্বটা নেয় যে বাড়তিটুকু। কিন্তু তার মানে এটা না যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লে রাষ্ট্রের সেখানে খরচ হয় না। প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লেও রাষ্ট্রের খরচ হয়। আমি কি বলব? হ্যাঁ, বলেন। আচ্ছা, আপনি যে বললেন যে প্রাইভেট ইউনিভার্সিটিতেও ভর্তুকি দেওয়া হয়, কথাটা 100% ঠিক না। একটা হচ্ছে গিয়ে গভর্নমেন্ট সাবসিডাইজড আচ্ছা, ইউনিভার্সিটি ভাই আমি এই বিষয়ে আপনার সাথে আর্গুমেন্ট এ যেতে চাচ্ছি না। আপনি আমাকে সেই প্রশ্নের উত্তরটা দেন যে, আমি এটা নিয়ে পরে আলোচনা করব। যদি দরকার পড়ে সেটা নিয়ে পরে আলোচনা করব। আপনি আমাকে এই প্রশ্নের উত্তরটা দেন যে এই যে আপনি তো তাহলে নিশ্চয়ই একজন অশিক্ষিত মূর্খ একটা মেয়েকে বিয়ে করছেন। তাহলে তো মানে প্রায় মানে ধরেন কাজের মেয়ে হিসেবে যারা আসে বা ঢাকা শহরে বিভিন্ন কাজ-টাজ করতে। এরকম একজন মেয়েকেই তো আপনি নিশ্চয়ই বিয়ে করবেন যে এত খরচ-টরচ করে নাই। এত মানে সারা জীবন তো রান্না-বান্না করবে, বাচ্চা পয়দা করবে আর পিতামাতার সেবা করবে, আপনার পিতামাতার সেবা করবে। তো এরকম বাংলাদেশে অনেক কাজের মেয়ে মানে গ্রাম থেকে আসে শহরে একটা নতুন ভাগ্যের আশায়, নতুন একটা জীবনের আশায়। এরকম একটা মেয়েকে তো আপনি চুজ করবেন আপনার জন্য নাকি? এটা তো আমার কাছে মনে হচ্ছে। এটা ভালো, আমি আপনাকে অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু আপনার তো মানে চিন্তাভাবনা এরকমই হবে যদি এটা করেন তাহলে নাকি? এখন আমার কাছে আপনার কাছে আমার প্রশ্ন আপনার কেন এটা মনে হলো যে আমি একটা শিক্ষিত মেয়ে বিয়ে করতে পারব না? শিক্ষিত মেয়ে বিয়ে করতে তো আপনি অবশ্যই পারবেন। আমি তো যেটা বলছি যে যদি শিক্ষিত মেয়ে বিয়ে করেন তাহলে তো সেই তার ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ মানি এতগুলা যে এনার্জি তার এতগুলা যে পরিশ্রম তার হইলো, এত বছরের পর বছর ধরে সে পড়ালেখা করলো। তার মাথায় যে এত ইনফরমেশন ঢুকানোর চেষ্টা করা হইলো, যেটা তার ভবিষ্যৎ জীবনে সে বিভিন্নভাবে সেটা রাষ্ট্রকে ফেরত দেওয়ার কথা। কিন্তু সেইটা ফেরত সে দিবে না আর। সে এখন বাচ্চা পয়দা করবে খালি এবং হ্যাঁ, ওইখানেও হয়তো কিছু সরকার রাষ্ট্র কিছু জিনিস ফেরত পাবে, অল্প-স্বল্প ফেরত পাবে। কিন্তু যেই পরিমাণ তার পেছনে ইনভেস্ট হয়েছে তার তো সেটা তো কানাকড়িও না। সে যদি বাসায় বসে যদি রান্না-বান্না করে, সারাদিন যদি আপনারে খাওয়ায় এবং আপনার পা টিপে, আপনার বাপ-মায়ের পা টিপে, তাহলে তো রাষ্ট্রের সেখানে তো কোনো লাভ হচ্ছে না। আমাদের সামগ্রিক অর্থনীতিতে তো করে এটার কোনো প্রভাব পড়তেছে না। আমাদের জীবনযাত্রা তো তাতে উন্নত হচ্ছে না। আমরা রাষ্ট্র হিসেবে আগায় যাচ্ছি না। আমরা তো সেখানেই থাকতেছি। আপনি যদি এটা করেন সেটা তো অবশ্যই এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনার এবং আপনার পার্টনারের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করছি এইজন্য যে আপনি নিশ্চয়ই তাহলে বুদ্ধিমানের মতো এমন একটা মেয়েকে বিয়ে করবেন যে পড়ালেখা করেনি তাহলে তার সেই ওয়েস্টটা হবে না। আপনি যে ওয়েস্টটা করতে চাচ্ছেন, যে তার পুরা মানে শিক্ষা জীবন এটা তো ওয়েস্ট হবে, তাই না? সে মনে করেন আচ্ছা আপনাকে আমি ধরেন মনে করেন সে পদার্থবিজ্ঞানের উপরে মানে থিওরিটিক্যাল পদার্থবিজ্ঞানের উপরে মাস্টার্স কমপ্লিট করেছে। এখন এই মেয়েটাকে বিয়ে করে আপনি ঘরের রান্না কিভাবে করতে হয়, গরুর মাংস কিভাবে রান্না করতে হয়, গরুর মাংসে লবণ কতটুকু দিতে হয়, এই কাজ করাচ্ছেন, হ্যাঁ? অ্যান্ড থিওরিটিক্যাল ফিজিক্স এর একটা মাস্টার্স করা একটা মেয়ে গরুর মাংস রান্না করতে হয় কেমনে আর মুরগির মাংস রান্না করতে হয় কেমনে? আর হচ্ছে গিয়ে পা টিপতে হয় কেমনে? কোন পদ্ধতিতে পা টিপলে যার পা টেপা হচ্ছে সে বেশি আরাম পায়। এই মানে জ্ঞানটা পদার্থবিজ্ঞানের উচ্চতর মাস্টার ডিগ্রি সে থিওরিটিক্যাল ফিজিক্স এ সে মাস্টার্স করছে। এই জ্ঞানটা সে লাগাবে এখন হচ্ছে গিয়ে পা টিপলে কোন সাইডে টিপলে তাহলে তো ছোটবেলা থেকে তাকে তো এভাবে আপনার করা মানে এমন একটা মেয়েকে আপনার বিয়ে করা উচিত যে ছোটবেলা থেকে পা টিপছে, তাহলে আপনাদের পাটা সে আরো পারফেক্টলি টিপতে পারত। সে বুঝতে পারত যে কোন জায়গায় টিপলে আপনারা বেশি আরাম পাবেন, বেশি শান্তি পাবেন। এই জিনিসটা তো এইরকম একটা মেয়েকে বিয়ে করলে আপনাদের জন্য ভালো। এটা তো আমি আপনাকে ভালো পরামর্শ দিচ্ছি। আপনি কেন রেগে যাচ্ছেন কেন ভাই? ভাই আমার কোন কথাটায় আপনার মনে হলো আমি রেগে যাচ্ছি? আমার কাছে মনে হচ্ছে যেন আপনি একটু রেগে যাচ্ছেন বলে মনে কোন হচ্ছে। কথাটা আমি কি এমন কিছু বলছি? আমার গলায় কি কোন চড়া করছি যে ভাই আমি এই কথাটা মনে হইলো আমি রেগে যাচ্ছি। এই যে আমি তো আপনাকে আপনাকে জিজ্ঞেস সত্যি করলেন কথা বলছি। আমি কেন মনে করলাম? আমি তো আপনাকে ভালো পরামর্শ হ্যাঁ, দিচ্ছি। আপনি আমাকে যেমন প্রশ্ন করছেন ভাই, আমিও আপনাকে প্রশ্ন করলাম। আমার তো মনে হয় আপনি রেগে যাচ্ছেন। কারণ আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি আরকি আমাকে আপনি যখন আমাকে প্রশ্ন করেন, আমি যখন উত্তর দেওয়া শুরু করি তখন আপনি আমাকে থামায় দেন। তারপর আপনি আমি যখন কথার আগে টোন শুনে ভাই দেখেন এখানে কথার টোন শুনে বলেন, একজন কমেন্টও লিখছে। কথার টোন শুনে বোঝা যাচ্ছে যে আপনি রেগে যাচ্ছেন। না, আমি তো ভাই আপনাকে খুব সুপরামর্শ দিলাম একটা যে আমি তো একদম আপনাকে ধরে মানে উদাহরণ সহ বুঝাইলাম যে মনে করেন মাস্টার ডিগ্রি করছে একজন থিওরিটিক্যাল ফিজিক্স এর উপরে। এই মেয়েটা যদি ভালো একটা সুযোগ পায় তাহলে সে হয়তো নাসাতে চাকরি করবে। সে হয়তো মানে পৃথিবীর সে যে বড় বিশ্ববিদ্যালয় মানে মনে করেন অক্সফোর্ডে সে একটা মানে টিচার হবে। ওরে বাপরে বাপ! মানে কত টাকা বেতন হবে এবং কত মানুষকে সে পড়ালেখা করাতে পারবে। বিরাট একটা ক্যারিয়ার। এই ক্যারিয়ারটা ফেলে এখন সে আপনার ঘরে রান্না করে এবং আপনার বাবা-মার পা টিপে। এইটা তো তার এই যে মাস্টার ডিগ্রি, তার যে থিওরিটিক্যাল ফিজিক্স এর মাস্টার মনে করেন পিএইচডি ও সে করছে। তারপরে আরো ধরে নিলাম পিএইচডি ও সে করছে। এই পিএইচডি টা ভাই এখন কি কামে লাগবে বলেন তো পা টেপার কাজে? কিভাবে লাগাইবেন আপনি থিওরিটিক্যাল ফিজিক্স এর শিক্ষাটা? আচ্ছা। আমি কি এখন বলব?
হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন। আচ্ছা ঠিক আছে। আপনি সবকিছু ধরে নিচ্ছেন। আমি যখন প্রশ্ন শুরু করছিলাম আপনি সেটা শুনেন নাই। আপনি শুরু করার আগে, আমার প্রশ্ন শেষ করার আগে আপনি আমাকে থামায় দিছেন। থামায় দেওয়ার পর আপনি একটা বিশাল বড় লেকচার দিলেন এবং সবকিছু ধরে, এটা ধরে নিচ্ছি, ওটা ধরে নিচ্ছি, এটা ধরে নিচ্ছি, ওটা ধরে নিচ্ছি। আপনি কিভাবে এত ধরে নেন? আচ্ছা, একটা আপনি বলতে আমি চাচ্ছেন যে আমার ধরে নেয়াগুলা এক সেকেন্ড। একদমই অমূলক। আমার ধরে নেয়াগুলা যেই জিনিসগুলো আমি ধরে নিছি সেগুলো একদমই অমূলক, অবাস্তব, কাল্পনিক। এগুলার সাথে বাস্তবতার কোনো মিল নাই। বাস্তবতার সাথে এগুলোর কোনো সম্পর্কই নাই। এগুলো একদম অবাস্তব, অতি কল্পনা করে আমি এগুলো ধরে নিচ্ছি। এটা তো আপনি মানে বলছেন নাকি? না, আমি এইটা বলছি না। আমি বলছি আপনি যে আমাকে প্রশ্ন শেষ করার আগেই আপনি আমাকে থামায় দিয়ে আপনি সেটার রিপ্লাই দিচ্ছেন এবং সবকিছু ধরে নিয়ে আমি তো প্রশ্নটা শেষ করতে পারিনি। না, প্রশ্নটা আপনি তো শেষ করবেন। আপনার প্রশ্নের মাঝখানে যদি আমার একটা জায়গাতে যদি আমি না বুঝতে পারি বা এই জায়গাটা আমার কাছে আনক্লিয়ার মনে হয়, তাহলে তো আমি আপনার কাছে ক্লারিফিকেশন এর জন্য তো ফার্দার কোয়েশ্চেনই করতে পারি। আমি তো অবশ্যই আপনাকে পারেন, মাঝখানে আপনার অবশ্যই পারেন। প্রশ্নের মাঝখানে যদি আমার কোনো একটা জিনিস আমি না বুঝি, তাহলে তো আমি অবশ্যই আপনাকে ফার্দার কোয়েশ্চেন করব। এখন প্রশ্ন আপনার হইতে পারে এইটার উপরে ভিত্তি করে আপনি পরের স্টেপে যাবেন। কোয়েশ্চেনটার পরের স্টেপটাতে যাবেন। তারপরেরটার উপরে ভিত্তি করে তারপরের স্টেপে যাবেন। এখন এই স্টেপেই যদি আমি আটকায় থাকি, এটাই যদি আমি না বুঝি যে এটা আপনি যে করবেন, যে এটাই যদি আমি না বুঝি কি করবেন, এই স্টেপে আপনি কি করতেছেন, এটা না বুঝতে পারলে পরের স্টেপে গিয়ে আসলে লাভ কি আপনার? আমি তো তখন প্রশ্নটা বুঝি নাই। আমি ভাই সারা জীবন তো এইভাবেই পড়ালেখা করছি। আমি যখনই দেখছি যে টিচার যখন আমাকে কোনো একটা কিছু পড়াচ্ছে বা কেউ একজন আমাকে কোনো একটা কিছু বলছে, আমি যদি কোনো জায়গাতে আমার বোধগম্য না হয়, সাথে, সাথে তাকে আমার থামাইতে হবে এবং তাকে আমার বলতে হবে, "ভাই এই পার্টটা তো আমি বুঝি নাই ভাই। এটা আমাকে আরেকটু ক্লারিফাই করেন। এই পার্টটা না বুঝলে তো আমি সামনের দিকে আগাইতে পারতেছি না। আমি তো কিভাবে বুঝবো কিভাবে?" এরপরে আপনি যত ১০ মিনিট ধরে আপনি যত কিছু বলেন না কেন, আমি তো আটকায় আছি এই জায়গায়। আমার মাথা আটকায় আছে এই জায়গায় যে এই জায়গাটা তো আমি বুঝি নাই ভাই। আপনি সামনে গিয়া লাভ কি? আপনি অনর্থক এই বাদবাকি কথা বলতেন। তারপর আবার আপনাকে আমি ফিরায় আনতাম এইখানে। ভাই ওই যে ৩ মিনিট আগে যে কথাটা কইছিলেন না, ওইটাই তো আমি বুঝি নাই ভাই। তো এই যে ৩ মিনিট কথা কইলেন, এটা একটা বিন্দু আমার মাথায় ঢুকে নাই। কারণ ৩ মিনিট আগে যে একটা কথা কইছিলেন, এটাই আমার মাথায় ঢুকে নাই ভাই। এখনো মাথায় ওইটা ঘুরতাছে। ৩ মিনিট আগে যেটা কইছিলেন, ওইটা এখনো মাথায় ঘুরতেছে। এটা আগে ক্লিয়ার করেন, তারপর আবার ওই ৩ মিনিটের প্রশ্নটা আবার করেন। আমি এইভাবে পড়ালেখা করছি। আমি এইভাবে বিভিন্ন বই পড়ছি। আমি এইভাবে চিন্তা করি ভাই। আমি যদি একটা জায়গায় আটকায় থাকি, তাহলে তো আপনার বাদবাকি কোয়েশ্চেন এর কোন দরকার নাই ভাই। এটা হুদাই ওয়েস্ট হবে। আপনি কথা বইলেও কোন লাভ নেই তো। এখন কি আমি বলব? হ্যাঁ, হ্যাঁ, বলেন। আপনি আমার কোয়েশ্চেন এর কোন পার্টটা বুঝেন নাই? একটু আমাকে যদি বলতেন খুব ভালো হইতো। তাহলে আমি আপনাকে বুঝায় বলার চেষ্টা করতাম। এই যে আপনি যে বললেন যে আপনি মানে আপনি যদি এরকম বিয়ে করি, হ্যাঁ? এরপরে আপনার প্রশ্ন হইতে পারে তাইলে মানে কোন সমস্যা আছে বা কোন সমস্যা নাই বা আপনি এই বিষয়ে কি বলেন? সেগুলা পরের ব্যাপার। সেগুলা পরে আসবে। পরে আমরা সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু এই যে আপনি যে বললেন যদি এটা করি, সেখানে আমি বুঝলাম না যে তাহলে তো এমন হইতে হবে যে কোন ওয়েস্ট অফ মানি হবে না, ওয়েস্ট অফ এনার্জি হবে না। এরকম যদি হয়, তাইলে আমি প্রশ্নের উত্তর দিব একভাবে। আপনি যদি বলেন, "হ্যাঁ ভাই, আমি তো এমনভাবে বিয়ে করব যে গ্রামের থেকে মানে মানে ময়মনসিংহ থেকে বা নেত্রকোনা থেকে একটা মেয়ে আসছে। অনেক অভাবী অভাবী পরিবার, পড়ালেখা কিছু করে নাই। ঘর সংসার করতে পারে, ঘরের কাজ করতে পারে। এরকম একটা মেয়ে আসছে অভাবী, তাকে আমি বিয়ে করে নিছি।" ওয়াও! আমি বলব, "ভাই ফ্যান্টাস্টিক! আপনি খুবই ভালো একটা কাজ করেছেন। সৎ কাজ করেছেন। এটা তো মানে অ্যাপ্রিশিয়েট করি আমি।" আর যদি আপনি বলেন যে আমি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে ফিলোসফি ডিপার্টমেন্ট বা ফিজিক্স ডিপার্টমেন্ট ম্যাথমেটিক্স এর মাস্টার্স এবং পিএইচডি করা একটা মেয়েকে বিয়ে করছি। বিয়ে করার পর আমি তাকে বলছি, "তুমি আর কাম-কাজ করতে পারবা না। চাকরি-বাকরি করতে পারবা না। তুমি এখন ঘর সংসার করবা, রান্না করবা আর আমার বাবা-মার সেবা করবা।" তাইলে আমার প্রশ্ন হবে, ওয়াও! কি বলেন ভাই? তাইলে তো পুরাই যে এত বছর যে পড়ালেখা করলো এই মেয়েটার পড়ালেখা এখন কি হবে? এই যে এতগুলা যে টাকা ঢাললো সরকার, রাষ্ট্র যে এতগুলা টাকা ঢাললো এর পিছনে, এই টাকা আপনি ফেরত দিবেন? এই জিনিসগুলো আমার তখন রিলেটেড। আমার এই আপনার যে কোয়েশ্চেনটা পরের পার্টে আসবে সেটার সাথে এটা রিলেটেড। এইজন্য আমার তো এই জিনিসটা ক্লারিফাই করে তারপর আগাইতে হবে। এই কারণেই আমি আপনাকে জিজ্ঞেস করছি, তাহলে তো নিশ্চয়ই আপনি এমন কাউকে বিয়ে করছেন যাতে আপনার এই টাইমটাও ওয়েস্ট হবে না, আ এনার্জিটাও ওয়েস্ট হবে না, মানিটাও ওয়েস্ট হবে না। আপনি একটা মানে প্রতিবন্ধী বা এমন একটা মেয়েকে বিয়ে করবেন অসুস্থ, যাকে আপনি টেক কেয়ার করবেন, যে আপনার বাসার ঘর সংসার করবে। এরকমই তো আপনি করবেন নাকি এরকমই প্ল্যান করছেন? নাকি আপনি আসলে কোনো একটা শিক্ষিত উচ্চ শিক্ষিত একটা মেয়েকে শিক্ষা জীবন থেকে নিয়ে আইসা ঘরের ভিতর ঢুকাইতে চাচ্ছেন, কোনটা? এখন কি বলব? হ্যাঁ, কোনটা একটু বলেন ভাই, প্রশ্নের উত্তরটা আচ্ছা। দিন। আ স্পেসিফিক প্রশ্ন করেছি, উত্তরটা দিন। ভাই আপনি স্পেসিফিক যে প্রশ্ন করছেন সেটার সাথে আমার সাথে কিছু মিলে না। কারণ হচ্ছে গিয়ে আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছিলাম। ভাই কিন্তু ওইটা তো জানতে চাচ্ছেন, এটা পরে জানতে চান। এই আপনি মুহূর্তে যে আমি আপনাকে প্রশ্নটি একটা প্রশ্ন করছেন সেটার করেছি সাথে আমার যে সাথে আপনি মিলে না। আমার সাথে মিলে না, মিলছে না। এখন মিলাইলে মিলে না আপনি মানে কি কি? করবেন? মিলে না মানে কি? আপনি কি টাইপের মেয়েকে বিয়ে করবেন? এটা তাইলে কি আপনি ছেলেকে বিয়ে করবেন? ছেলেকে বিয়ে করলে তখন আর মিলবে না এটার সাথে। কিন্তু এটা তো সিম্পল কোয়েশ্চেন যে ভাই আপনি কি তাহলে শিক্ষিত মেয়ে বিয়ে করবেন নাকি অশিক্ষিত গ্রামের মেয়েকে বিয়ে করবেন? এটার সাথে আপনার মিলে না কেমনে হয়? এটা তো আমি বুঝতে বুঝতে আমার মাথায় ঢুকতেছে না ভাই। এটা মিলে না। এই কোয়েশ্চেনটা আপনার সাথে মিলে না কেন? শুধুমাত্র যদি আপনি ছেলেকে বিয়ে করেন তাইলে এটা মিলে না ভাই, হ্যাঁ? কিন্তু মেয়েকে বিয়ে করলে ২ টা অপশন। এক হচ্ছে শিক্ষিত মেয়েকে বিয়ে করা, আরেকটা হচ্ছে অশিক্ষিত গ্রামের একটা মানে মানে গরিব মেয়েকে বিয়ে করা।
এই ২ টা অপশনের বাইরে যদি আপনার কিছু বলতে হয় তাহলে আপনি বলেন, "ভাই এই ২ টার একটাও না আমি এইটা করব।" সেটাও আপনি বলতে পারেন। কিন্তু প্রশ্নটাই মিলে না এটা কেমন কথা ভাই? এটা কিভাবে সম্ভব যে প্রশ্নটাই মিলে না আপনার সাথে? তাহলে কি ভাই আপনি ছেলে বিয়ে করতেছেন? আপনি যেটা বললেন ২ টার একটাও না। আপনি তাহলে যে আচ্ছা বলেন। তাহলে আপনি তো একটা বিয়ে তো করবেন নাকি? অবশ্যই। তাহলে এখন কি এখন শিক্ষিত করবেন নাকি গ্রামের মেয়ে করবেন? গ্রামের অশিক্ষিত মেয়ে করবেন? এই প্রশ্ন মেলে না বিয়ে নাকি? শিক্ষিত করব কি অশিক্ষিত করব? মানে হচ্ছে গিয়ে বিয়েটা আপনি যেটা বলতেছেন যে একান্তই আমার চয়েস। যেই মেয়েটা আমাকে বিয়ে করবে তার চয়েস নাই? আশ্চর্য ভাই, আমি তো বলছি না যে তার চয়েস নাই। কিন্তু তাহলে আমি আপনি বলতেছেন না, না, এক সেকেন্ড। আপনার যে প্রায়োরিটি থাকবে, হুম, মানুষের থাকে না প্রায়োরিটি? আশ্চর্য হুম। কথাবার্তা ভাই। পেঁচাইতেছেন কেন হুদাই একটা জিনিসে? ভাই মানুষের পেঁচান একটা তো আপনি প্রায়োরিটি থাকে। পেঁচাচ্ছেন রে ভাই। আমার প্রায়োরিটি থাকে, যেমন বিয়ে করার ক্ষেত্রে আমার প্রায়োরিটি হচ্ছে গিয়ে আমার থেকে বয়স একটু কম হবে। আমার থেকে বয়স বেশি হইলে করতেও পারি, কিন্তু আমি একটু মানে চাবো যে আমার প্রেফারেন্স টা থাকবে যে কি আমার থেকে একটু কম বয়স হইলে আমার প্রেফারেন্স টা সেখানে বেশি থাকবে। আমার প্রেফারেন্স থাকবে হচ্ছে গিয়ে একদম খুবই দেখতে কদাকার হইলে, একদম কদাকার বিশ্রী হইলে, অনেক মোটা হইলে, তখন আমি হয়তো একটু হেজিটেট করব। কিন্তু আমার মানে প্রেফারেন্স থাকবে যে একটু চিকন-চাকন, একটু মানে দেখতে ভালো, এরকম একটা প্রেফারেন্স থাকবে। এরকম প্রেফারেন্স থাকে না মানুষের? আপনাকে আমি সিম্পল কোয়েশ্চেন করতেছি ভাই। কেন হুদাই পেঁচাইতেছেন? আপনি সিম্পলি উত্তর কেন দিতে চাচ্ছেন না? আপনার আচ্ছা, প্রেফারেন্স টা সিম্পল যদি এটা কোয়েশ্চেন টা হয়, কভার করেন আমি উত্তর দেই। সিম্পল কোয়েশ্চেন টা কি? আপনার প্রেফারেন্স কি যে আপনি একটা শিক্ষিত মেয়ে বিয়ে করবেন নাকি অশিক্ষিত মেয়ে বিয়ে করবেন? আমার প্রেফারেন্স হচ্ছে গিয়ে এটা যদি আপনার কাছে মনে হয় যে কমপ্লিকেটেড আনসার তাহলে আমি খুব সরি। আমার প্রেফারেন্স হচ্ছে গিয়ে যার সাথে আমি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। ইট কুড বি শিক্ষিত, ইট কুড বি অশিক্ষিত। ইট ডাজন্ট ম্যাটার। ইট আচ্ছা, ম্যাটার হচ্ছে তাহলে তাহলে যদি শিক্ষিত ভাই মেয়ে আমার বিয়ে ভাই করেন, এক তাহলে সেকেন্ড ভাই তাহলে বলছি আমি শেষ যদি করতে ধরে দেন। নেন, তাহলে আচ্ছা। যদি ধরে নেই আমরা যে শিক্ষিত মেয়ে বিয়ে করলেন, তাহলে যে তার যে শিক্ষা জীবনটা যে ওয়েস্ট হইল, সেই ওয়েস্ট টা আপনি মিটাবেন কিভাবে? রাষ্ট্রের যে এতগুলো টাকা খরচ হইল তার পেছনে, সেটা আপনি মেটাবেন কিভাবে? আপনি শুধু সব ধরে নিয়ে হাইপোথেটিক্যাল আমাকে প্রশ্ন করতেছেন। আশ্চর্য! হাইপোথেটিক্যাল করলে সমস্যাটা কোথায়? আমরা তো হাইপোথেটিক্যালি আলোচনা করছি। আলোচনার ওকে, ভিতরে তো ওকে। হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন আসবেই। আপনি কখনো স্কুলে পড়েন নাই? ধরো তোমাকে ৳১০ দেয়া হলো। একটা কলার দাম হচ্ছে ৳২। তুমি কয়টি কলা কিনতে পারবে? তখন কি আপনি দাঁড়ায় বলছেন, "স্যার কই আপনি তো হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন করতেছেন স্যার। আমার হাতে তো কই ৳১০? আমার হাতে তো দেন নাই স্যার। আমার হাতে ৳১০ আগে রাখবেন, এরপর আমি উত্তর দিব। টাকা না রাখলে আমি উত্তর দিব না স্যার।" এরকম কি ভাই করেছেন কখনো? মানে স্কুল জীবনে কি এইভাবে আপনি কাজ করেছেন? আমি তো এভাবে কাজ করিনি। আমাকে যখন স্যার বলছে, "ধরো তোমাকে ৳১০ দেয়া হলো। একটা কলার দাম ৳২। কয়টি কলা কিনতে পারবে?" আমি সাথে, সাথে বলছি, "৫ টি কলা স্যার, ৫ টি কলা, ৫ টি কলা।" হ্যাঁ, ধরো নিয়ে করছি। কারণ কলার দামও ৳২ না। কলার দাম তখন আরো কম বেশি ছিল। ৳২ ও না। আমি সেটাও ধরে নিছি। ৳১০ আমারে স্যার দিছে সেটাও ধরে নিছি। অসুবিধা কি? আমরা তো সেভাবেই আমাদের ক্যালকুলেশন, আমাদের আর্গুমেন্ট, আমাদের চিন্তা ভাবনা সেভাবেই তো আমরা করি। আপনি তো এটা করতে মানে এত পেঁচাইতেছেন কেন ভাই? যে ধরে নিচ্ছেন কেন? ধরে নিচ্ছেন কেন? ধরে নিলে সমস্যাটা কোথায়? একটা জিনিস আলোচনা করছি, সেটা ধরে নিলে সমস্যা। আপনিও তো এখনো বিয়ে করেন নাই। আপনিও তো আমার আইসা প্রশ্ন করতেছেন। যদি ভাই ধরে নেন যদি আমি বিয়ে করি তাহলে মানে যদি এটা করি, এটাও তো আপনি ধরে নিয়ে প্রশ্ন করছেন। আপনার সময় তো আমি বলি নাই, "ভাই ধরে নিচ্ছেন কেন ভাই? আপনি তো এখনো বিয়ে করেন নাই। আগে বিয়ে করেন তারপরে ধরবনে।" এটা তো আমি বলি নাই ভাই। আপনার ধরে নেয়া প্রশ্নের তো ধরে নেয়া উত্তর মানে ধরে নেয়া প্রশ্ন করছেন আপনি। সেখান থেকে আমি আরেকটা ধরে নিচ্ছি। অসুবিধা কোথায় এখানে ধরে নিলে? সমস্যাটা কি? আমি তো বুঝতেছি না। না কোন সমস্যা নাই। আপনি যে যুক্তিটা দিলেন খুব ভালো যুক্তি দিচ্ছেন যে না ধরে নেওয়াটা সব আরকি কোন সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে যে আমি যে প্রশ্নটা করতে যাচ্ছিলাম এবং আপনি বললেন যে আমার প্রশ্নের একটা পার্ট আপনি বুঝেন নাই যার জন্য আপনি আমাকে থামায় দিয়া তারপর অনেকগুলি আপনার ইয়ে করলেন যে যদি হয়, যদি হয়, যদি হয়, যদি হয়। কিন্তু আমার প্রশ্নটা আমি করতে পারিনি আপনাকে। এখন পর্যন্ত আচ্ছা ঠিক আছে, করতে পারেননি, অসুবিধা নেই, পরে কইরেন। আপনি আমাকে এটার উত্তরটা দিয়ে নেন যে ধরেন শিক্ষিত মেয়েকে বিয়ে করলেন। এই তার যে শিক্ষা জীবনটা, এইটা তো তাহলে ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ এভরিথিং, হ্যাঁ? এভরিথিং ২০ টা বছর মানে একটা মানুষের ২০ টা বছর। আপনি এখন ঘরে গিয়া সে তরকারিতে লবণ কত হইছে এটা এইটুক নিয়া তার এখন মানে তার ব্রেইন এখন খাটবে হচ্ছে তরকারিতে লবণ হইছে, ডাইলে লবণ হইছে নাকি হয় নাই। এটা নিয়ে তার জিন্দেগি কাটবে। এখন সে হয়তো আ ফলিত পদার্থবিজ্ঞানের উপরে উচ্চতর ডিগ্রি অর্জন করছে। এইরা আপনি পোষাইবেন কিভাবে ভাই? রাষ্ট্র যে এতগুলা পয়সা খরচ করলো এর পেছনে। তাইলে তো ভাই দরকারটা কি ছিল? মানে সে শুরু থেকেই এগুলো শিখতো। হাত-পা টিপা শিখতো, রান্না-বান্না শিখতো, বাচ্চা পয়দা করা শিখতো। তাইলে তো এটা তো তার কাজে লাগতো। আপনি নিশ্চয়ই তাহলে এমন একটা মেয়েকে বিয়ে করবেন ভাই, আপনাকে আমি যেটা দিব যে সাজেশন দিব, যেটা রাষ্ট্রের যে পয়সাটা বাঁচাবার জন্য আপনাকে আমি সাজেশন দিব। গ্রামের থেকে দেখবেন কিছু মেয়ে শহরে আসে। দেখতে-টেকতে ভালো থাকে তারা। তারা কিছু পড়ালেখা করে নাই। গ্রামে কাজ-টাজ করতে আসে, বাসা-বাড়িতে কাজ করে। এই রকমের একটা মেয়ে দেখে বিয়ে করাটা আপনার জন্য ভালো হবে। কারণ এটা তো আপনি মানে তার পেছনে যে আপনি যে তাকে বাসায় কাজ করাবেন বা বাসায় এসে কাজ করবে, আপনি তাকে টেক কেয়ার করবেন, টাকা-পয়সা দিবেন, সে আপনার বাবা-মার সেবা করবে, তাহলে তো এটা খুব ভালো হবে। যদি আপনি এরকমের একটা অভাবী মেয়েকে বিয়ে করেন, অশিক্ষিত মেয়েকে বিয়ে করেন, মূর্খ মেয়েকে বিয়ে করেন, এটা তার যে ওয়েস্ট মানে শিক্ষা জীবনটা সেটা আর ওয়েস্ট হইল না। রাষ্ট্রের ভাই অনেকগুলা টাকা বাইচা গেল ভাই। আপনি তাহলে সেটা করেন না কেন? বলবো এখন? হ্যাঁ, হ্যাঁ বলেন।
সেটা করবেন না? সেটা করবেন কিনা সেটার উত্তর দিয়ে তারপর আপনি বলেন। আচ্ছা, আমি আপনার প্রশ্নটা বুঝিনি। আরেকটু যদি বলেন। মানে আপনাকে আমি বললাম যে আপনি তো মানে এরকম মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন যে এরকম বাসায়-টাসায় কাজ করবে আরকি। বাচ্চা-কাচ্চা পয়দা করবে আপনার জন্য। না, আমি তো সেটা বলি নাই রে ভাই। আসলে যে আপনি বলতেছেন যে আমি কি টেক কেয়ার বিয়ে করবে। করব? আপনি না এসে বললেন যে আপনি তার টেক কেয়ার করবেন, সে তার হ্যাঁ, বাসায় হ্যাঁ, থাকবে, হ্যাঁ, 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 বাসায় আমি কাজ সেটা করবে। বলছি যে আমি তার টেক কেয়ার করব সেটা বলছি। কিন্তু আমি তো সেটা বলিনি বাসাতে যে কি কাজ বাসায় করবে? বসে, বসে শুধু বাচ্চা-কাচ্চা পয়দা করবে সেরকম বাসায় কাজ হিসাব কি না। করবে? বাসায় কাজ তো ওই যে আপনাকে সেবা করা, আপনার হ্যাঁ, বাবা-মাকে সেবা করা, হ্যাঁ। বাচ্চাগুলাকে মনে সেবা করেন আমার করা। বাবা-মা নাই। মনে করেন শুধু আমাকেই সেবা করতে হবে। আপনার ভাই-বোন থাকলে ভাই-বোনের সেবা, আপনি বড় কি ভাই ভাই? বড় আপনি কিভাবে মনে করেন আমি একলা থেকে আমাকেই সেবা করব। আমার ভাই-বোন নাই, বাবা-মা নাই। সমস্যাটা কোথায় এখানে? আর কি আরে ভাই বাবা-মা এগুলো তো কি আমি তো কেন হবে? আমি তো আমি তো ধরে বলতেছি যে বাসায় যারা থাকবে আপনার হ্যাঁ, বাপ-মা, ভাই-বোন, চাচা-চাচী, নানা-নানি, খালা-খালু, ওদের কেন থাকতেই হবে? ফুফা-ফুফি। আমি একলা আরে থাকার থাকতে সমস্যা হবে যে থাকবেই যে সে প্রত্যেকে যে থাকবে এটা তো আমি বলি নাই রে ভাই। কেন হুদাই মানে মানে তেনা পেঁচাইতেছেন? আমি বলতেছি যে তাহলে তো এগুলা আপনি যদি সব থাকে, এগুলোই বললেন। তাহলে তাদের সেবা যত্ন করবে, হাত পা টিপবে, পানি টেনে এনে দিবে, খাওয়াবে, রান্না করে খাওয়াবে। এই তো বাসার কাজ তো বাসায় একজন মানুষ থাকলে তো এই কাজই করে। বাসায় একজন যেই মেয়েরা বাসায় থাকে, মানে অন্য জায়গায় চাকরি-টাকরি করে না, কাজকর্ম করে না। তখন তো মানে স্বাভাবিকভাবেই বলে যে, "তুমি বাসায় আসো যেহেতু তুমি তাইলে এই কাজগুলা করো। রান্না-বান্না করো, হাত পা টিপো, মানে হইলে সেবা করো, অমুকের সেবা করো, তমুকের সেবা করো, বুড়া বাপ-মার সেবা করো, এটা করো, সেটা করো।" এইগুলাই তো তার তখন করতে হবে। এবং এই মেয়েটার তো কোনো আত্মসম্মান বোধও তৈরি হবে না। একটা মানুষ যখন ইনকাম করে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় একজন মানুষ, তখন সে আত্মনির্ভরশীল হইলে একজন মানুষের যে আত্মমর্যাদাটা, নিজের প্রতি যে সম্মানটা সেটা ধীরে ডেভেলপ করে। সেলফ ডিগনিটি তৈরি হয়। আমার যে একটা মতামত আছে, ফ্যামিলিতে যখন একজন মানুষ আয় করা শুরু করে, তখন ফ্যামিলিতে যখন একজন মানুষ কন্ট্রিবিউট করা শুরু করে, অর্থনৈতিকভাবে কন্ট্রিবিউট করা শুরু করে, তখন অন্য সদস্যদের কাছে সে একটা গুরুত্বপূর্ণ মতামত হিসেবে, তার মতটা একটা গুরুত্বপূর্ণ মত হিসেবে দেখা দেয়। যেমন একটা ফ্যামিলিতে ৫ জন আছে। মেয়েগুলা যদি চাকরি-বাকরি যতদিন না করছে, ততদিন দেখা যায় তাদেরকে কেউ জিজ্ঞেস করে না। কোন একটা ফ্যামিলি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তাদের মতামতই নেওয়া হয় না। কিন্তু যেই দেখা গেল একটা মেয়ে একটা খুব ভালো চাকরি পেয়েছে, একটা বড় একটা কোম্পানিতে একটা অফিসার, একটা ম্যানেজার পদের, অনেক টাকা বেতন। তার কয়েকদিন পরেই দেখা যায় হঠাৎ করে যে তার বাপ-মা, তার ভাই-বোন সবাই মিলে তাকে জিজ্ঞেস করে, "আচ্ছা আমরা যে এই কাজটা করব এটা কেমন হবে? ওইটা কেমন হবে? সেটা কেমন হবে?" তার মতামতটা তখন ইম্পোর্টেন্ট হয়ে যায়। যেই সে ইনকাম করাটা শুরু করে, যেই সে টাকাটা দেয়া শুরু করে ফ্যামিলিতে, কন্ট্রিবিউট করা শুরু করে ফ্যামিলিতে, সেই প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আস্তে চেঞ্জ হয়ে যায় তার প্রতি, যে সে তো এখন ইনকাম করতেছে। সে একজন আর্নিং মেম্বার ফ্যামিলির। এই জিনিসটা যদি একজন মানুষের না থাকে, তাহলে মানে তার আসলে সেই ফ্যামিলিতে যে সে একটা পার্ট, সেইটা বেশিরভাগ সময় আমাদের সমাজে এবং পৃথিবীর বিভিন্ন সমাজেই এইটা গণ্য করা হয় না। তাকে একটা গুরুত্বপূর্ণ পার্ট হিসেবেই গণ্য করা হয় না। তার মতামতেরই কোনো মূল্য দেওয়া হয় না। আরে ও তো ঘরে থাকে, ওর আবার কি মতামত? এরকমের একটা সাইকোলজিক্যাল ব্যাপার মানুষের ভেতরে আছে। এরকমের একটা সামাজিক ধারণা মানুষের মধ্যে আছে যে ও তো আয় করে না। তাইলে ওর আবার মতামত কি? ও আবার ফ্যামিলিতে কি মতামত দিবে? ও তো ঘরের কাজ করে, ও তো রান্না করে। হ্যাঁ? তাহলে এই মানুষটা, যেই মানুষটাকে আপনি বিয়ে করে ঘরে আনবেন, তার তো সেলফ ডিগনিটিও কমে যাবে। তার তো মানে নিজস্ব কোনো থাকবে না। সে আত্মনির্ভরশীল না হইলে, সে যদি ৳১ ইনকাম করে তাইলেও একটা কথা ছিল। কিন্তু আপনি বলতেছেন সে কোনো কাজই করবে না বাইরে। তাইলে তো তার কোনো আত্মসম্মানও নাই। তার কোনো নাই, পার্টও নাই। ফ্যামিলির একটা ডিসিশন মেকিং এ তার কোনো ভূমিকাও থাকবে না। ধীরে কমতে থাকবে সবকিছু। তাহলে এরকমের একটা মেয়েকে আপনি বিয়ে করে ঘরে আনবেন। তাহলে তো আপনার উচিত এরকম একটা মেয়েকে বিয়ে করা, যে মেয়েটা হবে শিক্ষা-দীক্ষায়, ওই যে গ্রামের থেকে আসছে, ওই যে মানে জামালপুর-টামালপুর থেকে আসে অনেক মেয়ে। আমাদের বাসায়ও আসছিল, মানে আমরা যখন ঢাকায় ছিলাম, আমাদের বাসায় আসছিল জামালপুর থেকে মেয়ে, তারা মানে কাজ করতে চায়। তখন আমাদের বাসায় কাজের জন্য রেখেছিল। তো আপনি এরকম একটা মেয়ে বিয়ে করলে তো সবচাইতে পারফেক্ট হয়। সব দিক থেকে একদম ম্যাচ করে। আপনার যে রিকোয়ারমেন্ট, আপনি যে যদি বলছেন যে এইভাবে এরকম বিয়ে করলে এই রিকোয়ারমেন্ট এর সাথে একদম মিলে যায়। ঘরের কাজ করবে, এত বেশি করবে না। এরকম বিয়ে করাটা আপনার জন্য ভালো না তাহলে? কি বলেন আপনি? এখন বলব? হ্যাঁ, বলেন। তো আপনি যেই মেয়েটার সংজ্ঞা দিলেন, রাইট? আমার জন্য যেই মেয়েটা আমি যেভাবে চাচ্ছি আমি প্রশ্ন করতে আরকি শেষ করতে পারিনি। আপনি ধরেই নিছেন আমি এভাবেই চাচ্ছি। তো আপনি যেভাবে সংজ্ঞাটা দিলেন, আপনি কি সেভাবেই চিন্তা করেন? একটা মেয়ে যদি সংসার করে এবং সে যখন বাসায় কাজকর্ম করে এবং সে যদি আর্ন না করে, বাইরে গিয়ে যদি চাকরি না করে, পয়সা আর্ন না করে এবং সে যদি বাসায় সংসার টেক কেয়ার করে, তাকে কি আপনি ভ্যালু দেন না? তাকে আমাদের সমাজই ভ্যালু দেয় না। আমি আপনাকে আমি সেই আপনার কথা সত্যটা জিজ্ঞেস করছি। বলতেছি। আমি ভ্যালু দেই কি দেই না সেটা না। আমি বলছি যে আমাদের সমাজই ভ্যালু দেয় না। আমাদের আমাদের সমাজ সমাজই কি করল না করল সেটা বড় না। আমি আপনার কথা জানতে চাচ্ছি। আপনি হচ্ছে একটা ফিগার। না, আমার ক্ষেত্রে যদি একজন মানুষ তার পড়ালেখা, তার ২০ বছরের পড়ালেখা, ২০, ২২ বা ২৫ বছর একজন মানুষ পড়ালেখা করে। কেউ ১৬ বছর করে, কেউ ২০ বছর, কেউ ২৫ বছর। ২৫ বছরেও তার পড়ালেখা শেষ হয় না। এই ২৫ বছর যে একটা মানুষ পড়ালেখা করলো, এইটাকে যে কাজে লাগায় না, সে আমার চোখে একটা নিকৃষ্ট মানুষ। কারণ সে তার পুরা টাইমটা সে রাষ্ট্রের কাছ থেকে জনগণের ট্যাক্সের টাকায় এই পড়ালেখাটা করছে। পড়ালেখাটা করার পরে সে কিছুই করছে না। তার মানে সে এতদিন জনগণের টাকাটা নষ্ট করছে। এত টাকা, এতগুলো টাকা, আমাদের বাংলাদেশ এমনিতেই গরিব দেশ। এই দেশে বসে
কেউ যদি এই টাইপের বিলাসিতা করে, সে আমার চোখে একটা নিকৃষ্ট মানুষ। বলব এখন? হ্যাঁ, হ্যাঁ বলেন। তো আপনি বলতেছেন যে কেউ যদি পড়াশোনা কইরা সংসার করতে চায় সে এবং আরকি চাকরি-বাকরি না করে সংসার করতে চায়, ছেলেমেয়ে বড় করতে চায়, স্বামীর সাথে থাকতে চায়। আ তার কাছে সংসার করাটাই মুখ্য। ছেলেমেয়ে বড় করাই মুখ্য। সে আপনার কাছে একটা নিকৃষ্ট পাবলিক। না, আমি তো এটা বলিনি। আমি বলছি যদি সেটা এটা করতে চায়, আমি তাহলে বলছি তো শুরু পড়াশোনা থেকে করার পর, পড়াশোনা করার আমি পর। যদি বলি যে সে যদি এটা করতে চায় তাহলে তো এই ডিসিশনটা তার আরো অনেক আগেই নেয়া উচিত ছিল যে আমি এইটা করব এবং সে জনগণের ওই ট্যাক্সের টাকাটা ওয়েস্ট না কইরা সে ওই কাজই করতো। ঘরে পা টিপতো। তুমি বাবা পা টিপো। তুমি বাবা রান্না-বান্নাতে লবণ তরকারিতে লবণ কতটুকু হইছে ওইটা নিয়ে তোমার মাথা কামাও। তোমার ওই পদার্থবিজ্ঞানের ফলিত পদার্থবিজ্ঞানের ওই সমস্ত দুনফুন নিয়া রাষ্ট্রের টাকা খরচ কইরা রিক্শাওয়ালাদের যে ট্যাক্সের টাকা সেই টাকা খরচ কইরা একটা রিক্শাওয়ালা মাথার ঘাম পায়ে ফেলায় যেই টাকাটা উপার্জন করে সেখান থেকে সরকার ট্যাক্স নিয়া যায়। সেখান থেকে ভ্যাট নিয়া যায়। মাছের বাজারের দাম মানে চাউলের দাম বেশি, আলুর দাম বেশি। এই সমস্ত কিছুতে সরকার ট্যাক্স নিচ্ছে ভ্যাট নিচ্ছে জনগণের থেকে। এই টাকাগুলা থেকে ওই মেয়েটারে পড়ানো হইছে তোমার গিয়ে মানে একটা ভালো ইউনিভার্সিটিতে গিয়ে সে এই ট্যাক্সের টাকায় জনগণের এই মানে ছোট, ছোট এক পাই করে জমানো টাকা দিয়ে সে পড়ালেখা করছে। পড়ালেখা করে এখন সে বলবে, "না, আমি এগুলো করব না। আমি পদার্থবিজ্ঞান আর পড়ব না। আমার ভাল লাগছে না। আমি এখন ঘর সংসার করব।" ভাই, এই টাইপের মেয়েদেরকে তো মানে আমি তো মানে রাষ্ট্রের থাকলে এদেরকে আমি পানিশ করতাম যে এরা কেন তাইলে এতদিন পড়লি কেন তুই? পড়ালেখায় ওয়েস্ট করলি কেন জনগণের ট্যাক্সের টাকা? এদেরকে পানিশ করতাম। এখন বলব? হ্যাঁ, হ্যাঁ। আপনি ভাই অনেকক্ষণ সময় নিচ্ছেন কিন্তু আপনি আমার উত্তরটা দিচ্ছেন না। কোন উত্তরটা আপনাকে দিচ্ছি না। আপনি যদি বলেন তাহলে আমি ভালো হয়। আমি আপনার তাহলে জন্য এটা ভালো না যে আপনি একটা গ্রামের অশিক্ষিত মানে মানে যারা ওই যে কাজের মেয়ে-টেয়ে যাদেরকে বলে আরকি আমাদের সমাজে, এরকম একটা মেয়েকে বিয়ে করবেন এটা আপনার জন্য ভালো না? এটা আপনার রিকোয়ারমেন্ট এর সাথে যাচ্ছে, ম্যাচ করছে। সেটা কি আপনার জন্য ভালো হবে না? নাকি একটা উচ্চশিক্ষিত মেয়েকে আইনা আপনি ওয়েস্ট অফ মানি করবেন? উম আপনি যেটা বলছেন আপনি একটা ২ টা অপশন দিচ্ছেন যেটার সাথে আমার মিলে না আরকি। ২ টাই আমার সাথে এগ্রি করে তাহলে কোনটা করবেন সেটা বলেন। যেটা সেটাই মিলে বলছি। সেটা বলেন। তো আপনি একটু আগে আপনি যা বলছেন সেটা কি আপনার মনে আছে তো রাইট? হ্যাঁ, হ্যাঁ বলেন। বলছেন যা মনে আছে। তো আপনি বলতে চাচ্ছেন যে মেয়ে সংসার করতে চায় তার পড়াশোনা করা উচিত না। উচ্চশিক্ষা দরকার নাই। যে মেয়ে সংসার করতে চায় সে হয়তো যদি মানে তার যে সংসারে যেই পড়ালেখাটুকু লাগে গোনার জন্য হুম। আ জামাই আর মনে করেন অ্যাস্ট্রোফিজিসিস্ট হওয়া দরকার নাই। হ্যাঁ, অ্যাস্ট্রোফিজিসিস্ট হয়ে আসে যদি ঘর হুম। সংসার করে, এ তো পুরো ওয়েস্ট অফ মানি হইল। হ্যাঁ, সেটা ওয়েস্ট অফ মানি হইলো আপনার কাছে। কিন্তু তার দরকার নেই। আপনি সেটাই বলতে চাচ্ছেন যে তুমি যদি সংসারই করতে চাও তোমার অ্যাস্ট্রোফিজিক্স হওয়া দরকার কি? হ্যাঁ, ওই যে ওই তুমি হোম ইকোনমিক্স পড়ো। প্রাথমিক শিক্ষাটা লাভ করবে তারপর হোম ইকোনমিক্স অনেক ভালো সাবজেক্ট। হুম। কিন্তু ওই যে সেটাই তো যদি ওই টাইপের একটা কিছু সংসারই করতে পড়ালেখা চাও করা তাহলে উচিত। তুমি হোম ইকোনমিক্স পড়ো। তুমি অ্যাস্ট্রোফিজিক্স হবা কিসের জন্য? হ্যাঁ, হ্যাঁ। মানে এত এইটা আপনি টাকা বলতে খরচ চাচ্ছেন, করবা কেন? রাইট? হ্যাঁ, হ্যাঁ, তার হ্যাঁ। মানে আপনার ধারণা হচ্ছে যে যারা সংসার করতে চায় তারা তাদের পছন্দ মতো পড়াশোনা না করে সংসারের মতো আরকি সংসার করার জন্য পড়াশোনা করা উচিত। হ্যাঁ, অবশ্যই। মানে তার মানে সংসার হচ্ছে করার জন্য যে যেটুকু দরকার যারা সেটুকু পড়ালেখা করা উচিত। আপনি ইন্ডিভিজুয়াল রাইট এ বিশ্বাস করেন না। কারণ হচ্ছে গিয়ে কেউ যদি বিষয় ইন্ডিভিজুয়াল রাইট এ বিশ্বাস করলাম না কোথায় ভাই? এই যে আমি বলে সেই দিচ্ছি। টাইপের এই যে আমি সেই টাইপের উদ্ভট এখন প্রমাণ কথা। দিয়ে দিচ্ছি। এখন প্রমাণ দিয়ে দিচ্ছি আপনি যে বিশ্বাস করেন না। কারণ একটু হ্যাঁ, আগে হ্যাঁ, আপনি বলেন। বললেন যে তুমি যদি সংসার করতে চাও, তুমি অ্যাস্ট্রোফিজিক্স কেন পড়বা? তুমি হোম ইকোনমিক্স পড়ো। আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে দাঁড়ান এক একটা সেকেন্ড কথা আমার জিজ্ঞেস করি ভাই একটা আমার কথা জিজ্ঞেস আর্গুমেন্ট করি শেষ আপনাকে। করতে দেন, আমার আর্গুমেন্ট শেষ করতে দেন। একটা করেন, কথা আপনাকে জিজ্ঞেস করি। করেন, করেন। আ আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলে জিনিসটা আমি পছন্দ করব না। আমি আপনাকে বলব যে ইসলাম ধর্ম গ্রহণ করাটা আপনার উচিত না। এই কথাটা বলার মাধ্যমে কি আমি আপনার রাইট ভায়োলেট করি? অবশ্যই আপনি যখন নাকি আপনি ইমপ্লিমেন্ট করেন, অবশ্যই নো। আপনি যদি আপনার এই যে কথা এই যে এই বলেন, যে এই যে এবার আপনাকে থামায় দিতে অফ হচ্ছে। কোর্স রাইট ভায়োলেট করেন। অফ কোর্স রাইট আপনি এবার আপনাকে আমি থামায় দিয়ে কথা বলতে হচ্ছে। যে এগুলা হচ্ছে একদম বেকুবের মতো কথা। একদম অশিক্ষিত গোয়ার লেভেলের চুনাহাগা যে মুমিন, সেই টাইপের মুমিনদের মতো কথা। কারণ আপনি রাইট মানেই বুঝেন না। রাইট শব্দ কাকে বলে? রাইট শব্দের ইয়াটা কি? সেটাই আপনি বুঝেন না। আমার এই বিষয়ে সমালোচনা করার অধিকার আছে। মনে করেন আমি মনে করি যে ইসলাম একটা অত্যন্ত নিকৃষ্ট ধর্ম। হ্যাঁ, এটা জেনুইনলি আমি মনে করি ইসলাম অত্যন্ত নিকৃষ্ট একটা ধর্ম। অত্যন্ত বর্বর, অত্যন্ত অসভ্য একটা ধর্ম। কিন্তু আপনার অধিকার আছে, আপনার রাইট আছে নিজে জেনে বুঝে ইসলাম গ্রহণ করার। এবং একই সাথে এটা আমারও রাইট আছে যে আপনি যদি সেই কাজটা করেন, তাহলে আপনাকে আমি বলব যে আপনি যেই ডিসিশনটা নিছেন, আপনি আপনার অধিকারকে এপ্লাই করে যে ডিসিশনটা নিছেন, সেই ডিসিশনটা রং ছিল। এই ক্রিটিসিজমটাও আমি করতে পারি, সেইটাও আমার রাইট। আমার কথা শুনে আপনি কোন একটা কাজ করতে বা না করতে বাধ্য না। আমি আমার মত প্রকাশ করতে পারি যে আপনার এই একটা ভালো নাকি খারাপ সেই মতটা আমি প্রকাশ করতে পারি। এইটা আমার অধিকার। আমার মত প্রকাশের অধিকার। আপনি যেকোনো কিছুই করেন না কেন, সেই কাজটা আমার কাছে যদি ভালো মনে হয় আমি ভালো বলতে পারি। আমার কাছে যদি মনে হয় যে এই কাজটা করা উচিত না, তাহলে আমি সেটাও করতে পারি। সেটাতে আপনার রাইট ভায়োলেট হচ্ছে না। কারণ আমার বলা না বলাটা আপনার উপরে এপ্লাই হচ্ছে না। আমি এই কথাটা বলার মাধ্যমে আপনার উপরে কোন ধরনের শারীরিক বল প্রয়োগ করছি না। কোন একটা কাজ করতে বাধ্য করা
বা অবাধ্য করতে আমি আপনার উপরে বল প্রয়োগ করছি না। যতক্ষণ পর্যন্ত না আমি আপনার অধিকারের উপরে বল প্রয়োগ না করছি, ততক্ষণ পর্যন্ত আমি আমার মত প্রকাশ করতে পারি। ভাই এই যে এই জিনিসগুলো হচ্ছে ফান্ডামেন্টাল জিনিস, রাইট যাদেরকে আমরা এত বছর ধরে রাইট যাদেরকে বোঝাচ্ছি, বলতেছি ইন্ডিভিজুয়াল রাইট মানে মানে নাগরিকের অধিকার এই জিনিসগুলা যে আমরা এতদিন ধরে বোঝাচ্ছি, এখন পর্যন্ত আপনাদের মাথায় এই জিনিসটা কেন ঢোকে না? এই জিনিসটা বুঝি না আমি। আমি প্রত্যেকদিন এসে ইসলামের সমালোচনা করি। কিন্তু আমি এই রাইটকে সাপোর্ট করি, অধিকারকে সাপোর্ট করি যে আপনার যেকোনো ধর্ম গ্রহণ বা বর্জনের অধিকার আছে। কিন্তু সেটা যদি আপনি করেন, সেই রাইটটাকে এক্সারসাইজ করে আপনি যদি একটা জঙ্গি ধর্ম যেমন ইসলাম, সেটাকে যদি আপনি বেছে নেন, সেটাকে নিয়ে সমালোচনা করার অধিকারও আমার আছে। এইটাকে বলা হয় রাইট। আপনাকে যতক্ষণ পর্যন্ত আমি ফোর্স না করতেছি, কোন ধরনের ভয়ভীতি না দেখাচ্ছি যে তুমি যদি ইসলাম গ্রহণ করো, তাহলে তোমাকে মেরে ফেলা হবে বা তুমি যদি ইসলাম ত্যাগ করো তাহলে যে তোমাকে মেরে ফেলা হবে। এই টাইপের ফোর্স যখন আমি এপ্লাই করব বা ভয়ভীতি যখন এপ্লাই করব তখন শুধুমাত্র আপনার রাইট ভায়োলেট হবে। আমি যদি কখনো বলি এই কাজটা আপনার উচিত বা এই কাজটা করা আপনার উচিত না, এইটার মাধ্যমে আপনার কোন রাইট ভায়োলেট হয় না। এই টাইপের ভাই একদম মানে নির্বোধের মতো কথাবার্তা। এটা কোথায় পাইছেন যে আমি যদি আপনাকে বলি যে আপনার এই কাজটা করা উচিত আর বা ওই কাজটা করা উচিত না। আপনার পড়ালেখা করা উচিত বা আপনার পড়ালেখা করা উচিত না। এই কথাটা বলার মাধ্যমে কারো রাইট ভায়োলেট হয়। এইটা তো একেবারে নির্বোধের মতো কথা। এই কারণে আপনাকে জিজ্ঞেস করতে হচ্ছে যে অধিকার এই শব্দটা কাকে বলে এবং অধিকার জিনিসটা মানুষ কোথা থেকে পায় এইটা আমাদেরকে একটু বলেন তো দেখি। কারণ আমার মনে হচ্ছে আপনি এই জিনিসগুলা বোঝেন না। বলেন একটু। বলবো এখন? হ্যাঁ, না, আপনি যেটা বলছেন এটার সাথে আমি 200% এগ্রি। আমি আপনাকে যেটা বলছি তাহলে আপনি যা বললেন যে আমি উচিত না বলে রাইট ভায়োলেট করতেছি। এই এটা আমি রকমের ভুল কোন বলছি। উদ্ভট আচ্ছা তাহলে আপনি আমাদেরকে একটু বলেন যে রাইট মানুষ কোথা থেকে পায় সেটা একটু কিন্তু আমাদেরকে আগে আপনি বলেন। এক্সপ্লেইন করলেন পুরাটা। আমি তো বললামই আমি ভুল বলছি। না, এটা এখন আমি এক্সপ্লেইন করিনি। রাইট কোথা থেকে পায় সেটা আমি এক্সপ্লেইন করিনি। এই কারণেই জিজ্ঞেস করছি। আমার কথা থেকে আপনি এই জিনিসটা বুঝতে পেরেছেন কিনা? এটার মাধ্যমে প্রমাণ হবে যে আপনি বুঝতে পেরেছেন। আপনি একটু বলেন রাইট মানুষ কোথা থেকে পায় এবং রাইট এর অর্থটা কি? রাইট, অধিকারের কথা বলতেছেন। হ্যাঁ, অধিকার মানুষ কোথা থেকে পাওয়া যায়? পাওয়ার। একজনের উপর একজন পাওয়ার খাটানোর কথা। এটা বলতেছেন? অধিকার। একজনের উপর একজন মানুষ পাওয়ার খাটায় সেটাকে অধিকার বলে না। অধিকার মানুষ কোথা থেকে অধিকার পায় ভাই সেটা আমি জিজ্ঞেস করেছি। আচ্ছা আমি অধিকার কি, অধিকারে কি ধরনের অধিকারের কথা বলতেছেন? একটা হচ্ছে গিয়ে আপনার সম্পর্কের অধিকার। আচ্ছা একটা আপনাকে হচ্ছে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। মনে করেন আচ্ছা, আপনার আ কথা মত প্রকাশের স্বাধীনতা আছে। হুম, মত প্রকাশের অধিকার আপনার আছে। এই হুম। অধিকারটা আপনি কার থেকে পান? রাষ্ট্র বা থেকে, এই অধিকারটা মানে কি? হ্যাঁ, রাষ্ট্র রাষ্ট্র থেকে। থেকে। কারেক্ট ঠিক বলেছেন রাষ্ট্র থেকে পান। এই হুম। অধিকারটার মানেটা কি? রাষ্ট্র আপনাকে এই অধিকারটা যদি দেয়, তার মানে রাষ্ট্র আপনাকে কি বলতেছে আসলে? রাষ্ট্র বলতেছে বেসিক্যালি যে তুমি তোমার মত প্রকাশ করতে পারবা এবং সেই মত প্রকাশ করার জন্য তোমার যেন কোন সমস্যা না হয় সেই প্রোটেকশন আমরা তোমাকে দিব। দারুণ, দারুণ, দারুণ। এবার আপনি একদম সঠিক কথাটা বলেছেন। এটার হুম, জন্য আপনাকে ধন্যবাদ। যে একদম কারেক্ট কথা বলেছেন। হুম। রাষ্ট্র আপনার মত প্রকাশের জন্য আপনার বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা রাষ্ট্র নিজেও নেবে না। মানে আপনার উপরে কোন শাস্তিমূলক ব্যবস্থা নিবে না। আপনাকে জেলে দিবে না বা আপনাকে কোন ধরনের ভয়ভীতি দেখাবে না এবং অন্য কেউ যেন এই কাজটা করতে না পারে সেইটা এনশিওর করে রাষ্ট্র যেন আপনার মত প্রকাশের কারণে রাষ্ট্রও আপনাকে কিছু না করে এবং অন্য কেউ যেন আপনাকে কিছু করতে না পারে। এই ২ টা জিনিস এনশিওর করা এই ২ টা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। যদি আপনি সেই অধিকারটা আপনার থাকে, যদি রাষ্ট্র এই কাজ ২ টা করে এবং তাহলে আপনার রাষ্ট্রকে সেই আমরা অধিকারটা আছে। সেই দায়িত্ব দিছি। রাষ্ট্রকে সেই দায়িত্ব আপনি অলিখিতভাবে দিছেন। না লিখিতভাবে আমরা ভোটের মাধ্যমে রাষ্ট্রকে সেই দায়িত্ব দিছি। ভোটের মাধ্যমে আপনি সরকারকে সেই দায়িত্বটা দেন, রাষ্ট্রকে সরকারই দেন তো না। রাষ্ট্র নাকি? না, সরকার আর রাষ্ট্র আলাদা জিনিস। ও আচ্ছা ঠিক রাষ্ট্র আছে। একটা যন্ত্র। সরকার হচ্ছে সেই রাষ্ট্রটাকে পরিচালনার দায়িত্ব যারা পায়, একটা কিছু অংশের পরিচালনার দায়িত্ব যারা পায় তারা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এবার আপনি আমার সেই প্রশ্নের উত্তরটা আবার একটু দেন। তাহলে সেই কোনটা? কোন ব্যাক টু প্রশ্নটা? ব্যাক টু দি প্যাভিলিয়ন হ্যাঁ, যে বলেন। আপনার তো উচিত ভাই যে এমন একটা মেয়েকে বিয়ে করা যে মেয়েটা আ মানে হচ্ছে গিয়ে অশিক্ষিত, মূর্খ, গ্রাম থেকে এসছে। এরকম একটা মেয়েকে বিয়ে করাই যেন আপনার জন্য মানে ফিজিক্স পইড়া সে আপনার ঘরের কাজ করতেছে। এটা কেমন ভাই? এটা আপনি মানে যুক্তি দিয়ে চিন্তা করেন। এটা কেমন হবে? মানে কোয়ান্টাম ফিজিক্স এর উপরে সে মনে করেন পিএইচডি করছে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে। এখন এসে সে আপনার ঘরে রান্না করতেছে। এটা তো ভাই ওয়েস্ট এত মেধা, এত জ্ঞান, হ্যাঁ? এত বছরের অর্জন। কোয়ান্টাম ফিজিক্স এর উপরে মানে পিএইচডি করা এটা তো বেশি কথা না। এত বছরের অর্জন এখন কাজে লাগতেছে কি? ডাইলে লবণ কতটুকু হইছে সেটার জন্য কাজে লাগতেছে। এইটা তো ওয়েস্ট হচ্ছে না? আপনার কি মনে হয় ওয়েস্ট হচ্ছে নাকি হচ্ছে না? এখন কেউ যদি পড়াশোনা কইরা মনে করেন যে অ্যাস্ট্রোফিজিক্স ফিজিক্স পইড়া ঘর সংসার করতে চায়, তাইলে আপনি কি তাকে কিভাবে দেখবেন? তাকে বলবেন যে, "না তুমি অ্যাস্ট্রোফিজিক্স পড়তে পারবা না?" আমি তো সেটা বলি নাই। আমি বলছি যে তাহলে তো তার সেই ডিসিশনটা অনেক আগেই নেওয়া উচিত ছিল। সে না যেই সে ওয়েস্ট তার করলো এতগুলা তার টাকা। অ্যাস তার 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 কসমোলজি সম্পর্কে জানার আগ্রহ আছে সেজন্য সে অ্যাস্ট্রোফিজিক্স পড়ছে। তাহলে যে এই রাষ্ট্র যে তার পেছনে এতগুলা টাকা খরচ করল,
সে এতগুলা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে পারে, নিজের টাকা দিয়ে পড়াশোনা করতে পারে। নিজের টাকা সে পাইছে কোথায়? বাপের টাকা। পায়নি। বাপের টাকা ওমা! বাপ তো নিশ্চয়ই বাপ যে টাকাটা ইনকাম করছে সেটার পেছনে রাষ্ট্রের ইয়ে আছে না? আচ্ছা রাষ্ট্রের বাপ কন্ট্রিবিউশন যদি আছে মনে না? করেন সরকারি কাজ কইরাও পয়সা ইনকাম করছে। মনে করেন সরকারি কাজ কইরা প প সরকারি কাজে যে ফ্যামিলির জন্য, ফ্যামিলির শিক্ষার জন্য যে সরকারের সরকারের বেতনের স্কেলে যে ফ্যামিলির শিক্ষাও যে ইনক্লুডেড। একটা ফ্যামিলি কিভাবে চলতে পারবে, কি পারবে না এগুলাও যে যখন সরকারি স্কেল নির্ধারণ হয়, এগুলাও যে সেগুলোর সাথে ইনক্লুডেড থাকে। যে একটা ফ্যামিলি আ পড়ালেখা করে, শিক্ষা-দীক্ষা অর্জন করে চলতে পারবে কিনা সেটার জন্য যে সরকার থেকে দেয়া হয়। মানে স্কেল যখন তৈরি করা হয় তখন যে একটা পার্ট রাখা হয়, সেইগুলাও যে কন্ট্রিবিউট করা হয়। সরকার যে রাষ্ট্র যে সেখানে কন্ট্রিবিউট করে, সেটা কি আপনি জানেন না? অবশ্যই কিন্তু সেটাতে কি আপনি মনে করেন এটা কি মাগনা দেয় নাকি তার কাজের বিনিময়ে দেয়? বে কাজের বিনিময়ে তো কাজের জন্য তো অবশ্যই দেয়। সেই বেতনটা তো অবশ্যই কাজের জন্যই দিবে। কিন্তু সেই ফ্যামিলি বেনিফিটস এটা কি মাগনা নাকি কাজের বিনিময়ে? অবশ্যই কাজের বিনিময় কাজটা তো মেইন। কাজ না করলে তার কোন হ্যাঁ, বেতনই সে তো পাবে না। সে কিন্তু যেটা আর্ন রাষ্ট্র করতেছে সে আমি কিন্তু মনে রাষ্ট্র করেন এই আমি জিনিসটাও আর্ন কইরা রাষ্ট্র দাঁড়ান এক এই সেকেন্ড, এক জিনিসটাও সেকেন্ড। খেয়াল রাখে আসিফ, রাষ্ট্র আসিফ এই ভাই, জিনিসটাও খেয়াল রাখে তার আসিফ ভাই, ছেলে-মেয়েরা আপনি উত্তর দিয়ে যেন সুবিধা হবে। আমি একটু বলে শিক্ষা-দীক্ষা নেই। অর্জন করে একজন সুনাগরিক হতে পারে। শিক্ষা-দীক্ষা অর্জন করে যেন রাষ্ট্রে আরেকটা কন্ট্রিবিউশন যেন সে রাখতে পারে। তার বাবা, মা যেভাবে কন্ট্রিবিউট করেছে রাষ্ট্রকে, সেই আরেকটা ওই ফ্যামিলিতে আরেকটা শিশু যেন মানে তৈরি হয়, সেই শিশুটা যেন ভবিষ্যতের জন্য এটা রাষ্ট্রের ইনভেস্টমেন্ট। রাষ্ট্র এটা চিন্তা করে যে ভবিষ্যতে এই ছেলেটাও রাষ্ট্রতে একটা কন্ট্রিবিউশন করবে, একটা ভালো কন্ট্রিবিউশন করবে। আমাদের অর্থনীতিতে একটা ভালো কন্ট্রিবিউশন করবে। কিন্তু আপনি যদি বলেন যে সে এখন মানে ঘরে এসে আচ্ছা আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই ঠিক আপনি আছে কি আসিফ ওয়ালাইকুম ভাই। ভাই ভালো আছেন? জি ভালো আছি। শুনে আপনি ভালো আছেন? কি নিয়ে কথা বলতেছিলেন আসিফ ভাই? আসিফ ভাইয়ের সাথে আমি সমানে তর্ক করতেছি। ফারাজ ভাই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি উনি বলছেন যে উনি এমন একটা মেয়েকে বিয়ে করবেন যে মেয়েটা মানে বিয়ের পরে বাসায় মানে ঘর সংসার-টংসার করবে এবং উনার বাবা-মার সেবা করবে। উনি উনার মানে ভরণ-পোষণের দায়িত্ব উনি নিবেন। কিন্তু ওই মেয়ে মানে ঘরে রান্না-বান্না, ঘর সংসার যেগুলো আছে আরকি, যেই কাজগুলো আছে আরকি আসিফ সেগুলা ভাই আমি শিখবে। কিন্তু সেটা বলি নাই। এটার মানে তো এটাই দাঁড়ায় ভাই। এটাতে সমস্যা কি আসিফ ভাই? না কেউ যদি আমি চায় সেটা বলি নাই। এটা এই যে করতে? ফারাজ ভাই ঠিকই বলছেন। আমি কিন্তু আসিফ ভাই এটা বলি নাই। এটাতে সমস্যাটা কোথায় ফারাজ ভাই? আমি তো বলি নাই যে সমস্যা। আমি বলেছি যে যেহেতু আপনি এইটা যদি আপনি করেন, এই রকমের হুম, ডিসিশন যদি আপনি নিয়ে থাকেন, আমি তাহলে তো নিয়ে আর কি ওকে। আপনারও মেয়ে যদি নেয়, আমি নিয়ে আর কি মেয়ে যদি আরে, ডিসাইড করে যে আরে আমি ভাই সংসার করব। আপনার প্রেফারেন্স আছে না? সেই আলোচনা শেষ হয়ে গেছে ভাই। আ আ ফারাজ ভাই উনার প্রেফারেন্স যদি এরকম হয় যে এরকম মেয়েকে উনি বিয়ে করবেন, যে আমি মেয়েটা আমার ঘরে প্রেফারেন্স এর কথা বলি না আসিফ ভাই। আমি আমার একটু প্রেফারেন্স এর নিজেকে কথা বলি মিউট নাই। রাখেন ভাই। একটু নিজেকে মিউট রাখেন। আমি কথাটা শেষ করে নিই। উনার যদি হ্যাঁ এইটাই আসিফ ভাই। লক্ষ্য হয় যে উনি উনার ঘর সংসার করার জন্য ডাইলে লবণ হইছে নাকি হয় নাই, বা উনার হুম, বাপ-মায়ের একটু পা টেপার লোক দরকার, বা উনারও একটু মাথা টেপা বা পা টেপা বা অন্যান্য শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ টেপার একজন লোক দরকার, যে বাইরে কোন কাজ-টাজ করবে না। এরকম যদি হয় উনার চিন্তাভাবনা, ওকে। তাহলে তো ভালো। তাহলে আপনি দেখেন বা ঢাকা শহরে অনেক গ্রামের মেয়ে-টেয়ে আছে যারা আছে গিয়ে গ্রাম থেকে একদম অশিক্ষিত। তারা গ্রাম থেকেও চলে আসছে মানে বাসায় কাজ-টাজ আ করার জন্য তারা আসিফ ভাই আপনি হয়তোবা বলতেছেন মানে করতেছেন ওই সেন্সে যে একজন মেয়ে এত কষ্ট করে পড়াশোনা করছে তার ট্যালেন্টটা ওয়েস্ট হচ্ছে। ওই থেকে হ্যাঁ, হয়তোবা সেটাই। বলতেছেন। না শুধু ট্যালেন্ট না হ্যাঁ, ভাই। এখানে যে রাষ্ট্র যে এতগুলা টাকা কন্ট্রিবিউট করলো একটা নাগরিককে তৈরি করতে এবং একটা নাগরিককে কর্মজীবনে নিয়ে যাওয়ার পেছনে রাষ্ট্র যে শুধু রাষ্ট্র কিন্তু টাকা বানায় না, হ্যাঁ? ওই যে রাষ্ট্রের যে জনগণ, সেই জনগণ যে ট্যাক্সের টাকা দিয়ে আ এই মানুষটার পেছনে ইনভেস্ট করলো যে এই মানুষটা একটা সময়ে গিয়ে পড়ালেখা করে সে রাষ্ট্রের একটা ভূমিকা রাখবে। এই পুরা জিনিসটা এত ২০ বছরের পড়ালেখা, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ট্যালেন্ট, ওয়েস্ট অফ পরিশ্রম। রাতের পর রাত জেগে একটা মেয়ে পড়ালেখা করলো। এই পড়ালেখাগুলা দিলে কোথায় কি হবে ভাই? এগুলার কি মানে মূল্য আছে? আসিফ ভাই এটা তো আপনার কি নেটের কোনো সমস্যা হচ্ছে? আমার তো নেটের সমস্যা হচ্ছে না। আপনি কি আচ্ছা। সমস্যা দেখতে পাচ্ছেন? না আচ্ছা এখন ঠিক আছে মনে হয়। তো ফারাজ ভাই আমার কি মানে আমি যেটা বলছি সেখানে কি কোন ভুল আমি আছে? আমি আপনি বলেন তো? দ্বিমত আছে আসিফ ভাই আপনার সাথে এখানে আরকি আমি হ্যাঁ, এখানে বলেন, দ্বিমত করতেছি। বলেন দ্বিমত আ কোথায়? আমি 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 মনে করি না যে হ্যাঁ, অবশ্যই রাষ্ট্রের তার পিছনে খরচ আছে, তার পিছনে একটা ইনভেস্টমেন্ট আছে ট্রু। বাট আমি মনে করি না ওই লোকের যেকোনো লোকেরই আরকি সে যতই শিক্ষিত হোক, তার রাষ্ট্রের প্রতি সে দায়বদ্ধতা আছে যে যেহেতু আমি রাষ্ট্রের টাকা দিয়ে পড়াশোনা করছি এজন্য রাষ্ট্রকে আমার সার্ভ করতে হবে। ফর এক্সাম্পল আসিফ ভাই আপনার কথা চিন্তা করে দেখেন, আপনি কিন্তু দেশের বাইরে থাকেন। আপনার দ্বারা কিন্তু রাষ্ট্রের বর্তমান কোনো লাভ হচ্ছে না। হয়তোবা এটা আপনার ভুল কথা, পিছনেও এটা রাষ্ট্রের ভুল কথা। এটা ভুল কথা। আমার দ্বারা বর্তমানে রাষ্ট্রের লাভ হচ্ছে। টাকা পয়সার লাভ হচ্ছে আসিফ ভাই। মানে আপনি হ্যাঁ, কি টাকা পয়সা লাভ পাঠাচ্ছেন? হচ্ছে। টাকা পয়সার লাভ হচ্ছে, হ্যাঁ। কিভাবে? আপনি কি দেশে টাকা পয়সা সবকিছু তো আমি বলব না ভাই। টাকা পয়সার লাভ হচ্ছে। আচ্ছা, এমন তো হইতে পারে আসিফ ভাই কেউ তো ধরেন দেশ থেকে পড়াশোনা করে বিদেশে চলে যেতে পারে। ওইখানে যে ডাক্তারি মানে ওইখানে যে সে তার সার্ভিস দিতে পারে, ওইখানেই সে করতে পারে। অন্য দেশের নাগরিকত্ব সে নিয়ে নিতে পারে, দেশে আর ফেরত আসতে না পারে। তার তো সেই অনেকভাবে দায়বদ্ধতা নেই। অনেকভাবে একটা মানুষ যখন বিদেশে যায়, বিদেশে পড়ালেখা করতে যায় বা চাকরি-বাকরি করতে চায়, হুম। অনেকভাবে সে রাষ্ট্রের সেই আ মানে উন্নতির কিন্তু পেছনে নাও তো ভূমিকা পারে রাখে। নাও তো রাখতে পারে, তাই না? মানে পড়াশোনা করে কেউ তো বিদেশে চলে যেতে পারে, সে আর রাষ্ট্রে ফেরত নাও আসতে পারে। যদি না রাখতে পারে তাহলে তো নাই ভাই। তাহলে তো আর কিছু করার নাই। তাহলে তো আমি বলব যে মানে তাইলে তো আমি সে সেটাই বলতেছি ওয়েস্ট হইল। আসিফ ভাই। তাহলে রাষ্ট্রের একটা লস হইল। সেটাই বলছি।
না, রাষ্ট্রের লস ছিল, বাট রাষ্ট্রকে সার্ভ করতে তো কোনো পার্টিকুলার মানুষ বাধ্য না আছে ভাই। বাধ্য তো বাধ্য আমি কি? বলি নাই রে ভাই। বাধ্য আমি কোথায় আচ্ছা, বলছি? আমি কি বলছি যে বাধ্য আচ্ছা। সে করতে? যদি কিন্তু এই যদি টাকাটা যে ওয়েস্ট হয় ওয়েস্ট তাহলে হচ্ছে, হইছে। বাট টাকাটা বাট যে ওই ওয়েস্ট হচ্ছে, তার থেকে হুম। উনার ভালো না যে এরকম একটা মেয়েকে বিয়ে করা, যে মেয়েটা সেই ওয়েস্টটা হবে না। উনি যে ডিসিশনটা নিচ্ছে সেটার একটা বেটার কোন ওয়ে হবে। একটা মেয়ে যদি চায়, কোন একটা মেয়ে যদি চায় যে ভাই আমি এখন ইয়ে নিয়ে আরে পড়াশোনা করছি, চাইলে আমি তো নিজেই এটা গেছে। চাইলোই। ভাই চাইলে তো এটা চাইলোই। সেটা তো আমি বলতেছি না। আচ্ছা। আশ্চর্য কথা বলতেছেন আপনি। ওনার প্রেফারেন্সের আমি কথা যেটা বলতেছেন যে বলতেছি ওনার প্রেফার। আমি যেটা বলতেছি কোনটাতে সেটা বেটার একটা সলিউশন। যেটা উনি যদি একটা শিক্ষিত মেয়েকে বিয়ে করে, মনে করেন ফলিত পদার্থবিজ্ঞানের উপরে পিএইচডি করা একটা মেয়েকে বিয়ে করে উনি ঘর সংসার করাইতেছেন। আমি তো সেখানে গিয়ে সেই মেয়েটার ঘর থেকে টাইনা আইনা ট্রু, ট্রু, বলতেছি না তো ট্রু। যে, "এই বাইরা, বাইরা তুই এই ঘর করবি না, তুই ঘর করবি না। তোর চাকরি করতে হবে।" তো এটা তো আমি চাকরি বলতেছি করতেই না তো হবে। ভাই। আশ্চর্য। আচ্ছা। আমি বলতেছি যে এই যে ওয়েস্ট হইলো, এতগুলা টাকাটা হুম। যে ওয়েস্ট হইলো, এই ওয়েস্টটা না করার জন্য উনার কি এটা একটা যুক্তিসঙ্গত ভালো সিদ্ধান্ত হবে না? যে এমন একটা মেয়েকে বিয়ে করছে যে ছোটবেলা থেকে ডিসিশন নিছে আমি বড় হয়ে সংসার করব এবং সেই অনুসারে নিজেকে তৈরি করছে এবং মানে সে তার ক্ষেত্রে কোনো টাকা ইন্ডিপেন্ডেন্ট না পয়সা আরকি। ওয়েস্ট হয় নাই। ইন্ডিপেন্ডেন্ট না। কোনোভাবে হ্যাঁ। ইন্ডিপেন্ডেন্ট না যেন। গ্রামে থেকে আসছে ইয়া করতে চাকরি মানে ইয়া খুঁজতে বাসায় এবং কাজ-টাজ তার করে। ক্ষেত্রে সে কেউ যদি চায় যে ইয়ে চাবে, কেউ যদি চায় আরকি একেবারেই হাউস ওয়াইফ চায়, দেখেন সেখানে ওই মেয়ে যদি ডিপেন্ডেন্ট হয়ে যায় বা ওই ডিপেন্ডেন্ট হওয়ার মতো যদি কোনো ইয়ে থাকে, সুযোগ থাকে যে আমি পড়াশোনা আছে, ব্যাকআপ আছে, আমি যেকোনো সময় ডিপেন্ডেন্ট হতে পারবো। তাদের কিন্তু ভাই হাউস ওয়াইফ হিসেবে মানানো একটু টাফার আরকি। মানে এম একজন একজন হাউস ওয়াইফকে আপনি অনেকভাবেই ট্রিট করতে পারেন এবং মানে হাউস ওয়াইফ হিসেবে ধরেন মানে সে নিচে থাকবে, সে শুধু সংসারের কাজ করবে। আপনি যত টাকা দিবেন ওই টাকা দিয়ে সে ইয়ে করবে। তার নিজের ইনকামের ইয়া নাই, ইনকামের সোর্স নাই। এই জিনিসটা মেনে নিতে পারে খুব ভালোভাবে যারা হচ্ছে মানে ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট লোকরা এই জিনিসটা মেনে নেওয়াটা তাদের জন্য টাফার। তো হ্যাঁ, আপনি যেটা বলছেন আসিফ ভাই, যে ওই ক্ষেত্রে কেউ যদি চায় যে তার একজন সেফ একটা হাউস ওয়াইফ দরকার, ওই ক্ষেত্রে যারা মানে ডিপেন্ডেন্ট তাদেরকে বিয়ে করা আরকি, ডিপেন্ডেন্ট থাকতে চায় তাদেরকে বিয়ে করা হচ্ছে মোর রিজনেবল পজিশন আরকি। এখন ফারাজ ভাই আপনি যদি এটা বলেন যে ভাই এটা তো তার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, ব্যক্তিগত ব্যাপার তো অবশ্যই। সে তো তার ডিসিশন তো সে নিবেই। সে মনে করেন নাসাতে চাকরি ছাইড়া আইসা আমাদের এই মানে ইমানের ডাক ভাইয়ের মানে ডাইলে লবণ আছে নাকি সেটা টেস্ট করা জীবনের লক্ষ্য না, হিসেবে অফ কোর্স, অফ গ্রহণ কোর্স। করলো। আমি তো তাকে ওই দইরা নিয়া নাসায় আবার ঢুকাবো না। বেটি তুই নাসে যাবি না কে? যাইতে হবে। এটা তো আমার পক্ষে করা সম্ভব না ভাই। কিন্তু আমি উনাকে হুম, যে পরামর্শটা দিচ্ছি সেটা হচ্ছে অবশ্যই সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেই টাকাটা ওয়েস্ট হইলো সেই টাকাটা যদি ওয়েস্ট না হইতো, এই টাকাটা রাষ্ট্র আরেকটা জায়গায় খরচ করতে পারত যেখানে তার একটা প্রফিট হইতো। রাষ্ট্র হিসেবে অর্থনৈতিকভাবে আমরা আরেকটু আগায় যেতে পারতাম। এইটা যৌক্তিকভাবেও একটা ভালো ডিসিশন হইতো। এইটা তো আমি বলব না। এটা তো আমি তো তাদের রাইট তো ভায়োলেট করতেছি না। তাদের ব্যক্তিগত ব্যাপার তো হুম। ব্যক্তিগতই থাকতেছে। আর তারা তো ডিসিশনও নিতে পারতেছে। সবকিছুই তারা করতে ট্রু, পারতেছে। ট্রু। কিন্তু আমি বলতেছি এই করলে কি বেটার হইতো না? আ এ আসিফ ভাইয়ের কথা তাহলে একটু ক্লিয়ার করে দেই। মানে কেউ যদি ব্যক্তিগতভাবে একটা ডিসিশন নেয়, নিতেই পারে। এটা তো তার প্রেফারেন্স এ হাত দেওয়ার মতো মানে ইয়ে নাই আমাদের। মানে কারোরই কোনো কথা নেই। যে কেউ যেকোনো পড়াশোনা করে যেকোনো কাজ করতে পারে। আসিফ ভাই যেটা বলতেছিল যে আ মানে আরকি একটা আম স স ইসে মানে হাউস ওয়াইফ হিসেবে কারা হচ্ছে মোর প্রেফারেবল আরকি। এবং আ একটা মেয়ে যদি কাজ না করে, মানে পড়াশোনা করে চাকরি-বাকরি, মানে একেবারে হাউস ওয়াইফ না হয়ে যদি চাকরি-বাকরি করে, এটা একটা বেনিফিট আছে যে যেহেতু সে একটা তার নিজেরও ইনভেস্টমেন্ট আছে বা রাষ্ট্রের ইনভেস্টমেন্ট আছে। এটা মোর প্রেফারেবল, বাট এটা না মানে আসিফ ভাই কারো ব্যক্তিগত আ চিন্তার মধ্যে হাত দিচ্ছে না। যে যেটার আরকি আ যে যেটা ইচ্ছা করতেই পারে। এটাই তো বলতে চাচ্ছেন নাকি আসিফ ভাই? সেটা করার অধিকার তার আছে। কিন্তু সেই ওকে। অধিকারটা যদি সে এপ্লাই করে, সেটাকে ক্রিটিসাইজ করার অধিকার আমারও আছে। যে সে যে হ্যাঁ, ট্রু, ডিসিশনটা ট্রু, নিছে, এটা করাটা তার উচিত হয় নাই বা সে একটা ভুল ডিসিশন নিছে। ওয়েস্ট অফ মানি করছে এই ডিসিশন নেওয়ার মাধ্যমে, তাই না? ট্রু, ট্রু। আপনি তো বলতে পারেন আসিফ ভাই, আপনারও তো বাসায় আছে। তারও যেমন স্বাধীনতা আছে যে সে কি ডিসিশন নিবে, আপনারও বাসায় স্বাধীনতা আছে কারো একটা পজিশনকে মানে ক্রিটিসাইজ করা বা না করার, ওই ইয়ার তো আপনার আছে। এটাই উনি বলতেছে আমি নাকি তার অধিকারকে ভায়োলেট করছি। আমি ভাই আমি বললাম যে উচিত না, এটা করাটা উচিত না। তাইলে এখানে তার অধিকার ভায়োলেট কিভাবে হইল? আমি তো তাকে বল প্রয়োগ পূর্বক আমি তো তাকে কোনো কিছু করতে বাধ্য করতেছি না। যতক্ষণ পর্যন্ত আমি বল প্রয়োগ না করে বা ভয়ভীতি না দেখায় কোনো একটা কাজ করতে বা না করতে বাধ্য করতেছি ততক্ষণ আসিফ পর্যন্ত ভাই আমি আমি কিন্তু কিভাবে সরি বলছি। আমি বললাম? কিন্তু আমার ফিরাই নিছি যে না আপনি যেটা বলছেন সেটা ঠিক। আচ্ছা। তাহলে তো ভাই এবার তাহলে আমাদের প্রশ্নের উত্তরটা দেন যে আপনার কি একটা যৌক্তিক ডিসিশনটা এটাই হবে না? যে এমন একটা মেয়েকে বিয়ে করা, যে মেয়েটা আ এই যে এই ওয়েস্ট অফ মানিটা হবে না, ওয়েস্ট অফ এনার্জি, ২০ বছরের পরিশ্রম, ২০ বছরের ঠেলাঠেলি, মাথার ঘাম পায়ে ফেলা, পড়ালেখা করা, রাত জেগে পড়ালেখা করা। এটা আপনার জন্য এই মেয়েকে বিয়ে করাটা আপনার জন্য ভালো হবে না? যে যার পেছনে এটা ইনভেস্ট হয় নাই? আসিফ ভাই আপনার এখানে চিন্তা ভাবনায় একটু সমস্যা আছে। সেটা হচ্ছে গিয়ে আপনি বারবার আমার উপর চাপায় দিচ্ছেন যে আপনার এটা ঠিক হবে কিনা, ওইটা ঠিক হবে কিনা। একটা অ্যাস্ট্রোফিজিস্ট পিএইচডি করা মেয়ে যদি আমাকে এসে বলে যে আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে বিয়ে করব। কিন্তু আমি ঘর সংসার করতে চাই, আমি কোন কাজ করতে চাই না। এবং তখন কি আমি বলব না তুমি এত পড়াশোনা করছো, তুমি ভাই আমার ফারাজ ভালোবাসতে ভাই এই পারো না। প্রশ্নের উত্তরটা আমি একটু আগে আপনাকে দিলাম না? যে করলে তো ভাই হ্যাঁ, কইরেই উনি ফেলবো। দিলেন। হুম?
যদি যদি একটা মেয়ে নিজে থেকে চায় আপনার সাথে হুম, এসে, রাইট। আপনার মেয়ের প্রেফারেন্সের কথা কিন্তু আসিফ ভাই বলে নাই। আপনার প্রেফারেন্স কি হওয়া উচিত সেটার কথা বলছে আরকি। আমার আপনার প্রেফারেন্স আমি প্রেফারেন্স আসিফ ভাইকে আমি ১ম এ বলছি। আপনি হয়তো ইয়াতে ছিলেন না। আপনি পরে জয়েন করছেন। আমার প্রেফারেন্স আমি ১ম এ হ্যাঁ, বলছি যে আপনার আমার প্রেফারেন্স প্রেফারেন্স যেটাই হোক ভাই, আপনার প্রেফারেন্স যেটাই হোক, আসিফ ভাই তো মানে আপনার প্রেফারেন্স এর কথা বলছে। আপনি যে ১ম এ মেয়ের প্রেফারেন্স এর দিকে বললেন যে একটা মেয়ে না, মেয়ের আ প্রেফারেন্স আগে আসছে। কিন্তু আমি হ্যাঁ, আমার প্রেফারেন্স এর কথা আমি এক শুরু সেকেন্ড, এক সেকেন্ড। একটু কথা শুনে নেন ভাইয়া, একটু সরি, কথা সরি, শুনে নেন। সরি। আপনি যে বললেন যে মেয়ে যদি চুজ করে আসে আপনার কাছে, আসিফ ভাই তো এই সম্পর্কে কোনো কথাই বলেন নাই। একটা মেয়ে যদি চুজ করে আসে আপনার কাছে যে আমি করব না, এইটাতে তার অধিকার আছে। এখানে যে আসিফ ভাই হস্তক্ষেপ করবে না, এটা তো আসিফ ভাই বললই। আসিফ ভাই হস্তক্ষেপ শুধুমাত্র করব না বলছে যে কিন্তু আপনার সমালোচনা করব। ওই মেয়েরও সমালোচনা করব। হ্যাঁ, মানে আপনি তো এখানে অধিকারে হস্তক্ষেপ করবেন না। আপনি সমালোচনা করতে পারেন। অধিকারে তো আমি হস্তক্ষেপ করবেন না, এটা তো বলছি বলে আসিফ দিলেন। ভাই অধিকারে হস্তক্ষেপ করবে। আমি এটা একবার বলি না আসিফ ভাই অধিকারে হস্তক্ষেপ করবে। আর এবং আমি আসিফ ভাইয়ের সাথে বলছি যে আমি ১ম যেই একটা উনি যখন নাকি অধিকারের কথা বলছে তখন উনি যখন এক্সপ্লেইন করছে আমি বলছি যে উনার সাথে আমি 200% এগ্রিড যে উনি যেটা বলছে পারফেক্টলি মেক সেন্স যে না ঠিক আছে। উনি উনার মতামত জানাইতেই পারে। এবং উনার মতামত জানাইছে সেটা হচ্ছে গিয়ে আমি যদি আসিফ ভাই আচ্ছা। আমি যদি ভুল বলি তাহলে আমাকে কারেক্ট করে দেন। আপনার মতামত হচ্ছে গিয়ে একটা মেয়ে যদি ঘর সংসার করতে চায় তার আর কি অন্য কিছু ব ব প বিষয় পড়াশোনা না কইরা তার ঘর সংসার বিষয়ে জানা উচিত। মনে করেন তার অ্যাস্ট্রোফিজিক্স হওয়া দরকার নাই। এটাই তো আপনি বলতে চাচ্ছেন। যদি আমি ভুল বলে থাকি আপনি কারেক্ট করে দেন। অ্যাস্ট্রোফিজিক্স পড়ালেখা ফিজিক্স এর উপর পড়ালেখা করলে সেটা তো ওয়েস্ট হইল পুরা জিনিসটা। যে পরিমাণ খরচ তার পেছনে সে রাষ্ট্র করবে ফিজিক্স পড়তে, সে পুরা টাকাটা ওয়েস্ট হইল তো। তাইলে সে যদি সেই জিনিসটাকে কাজে না লাগায়, একটা পড়ালেখা করতে একটা মানুষের কি পরিমাণ পরিশ্রম হয়, রাষ্ট্রের কি পরিমাণে খরচ হয়। এই জিনিসগুলো যদি সে কোনো কাজে না লাগায়, শুধুমাত্র ঘরে মানে পা টিপার কাজে লাগে সেগুলা, তাহলে তো এতগুলা পড়ালেখা করে তাকে লাভটা হইল কি? একটা স্টুডেন্টের পেছনে একটা টিচারের কি পরিমাণে শ্রম দিতে হয় যেগুলো আমরা প্রতিদিন দেখি এইখানে। যে একটা স্টুডেন্টের জন্য পেছনে মানে কিভাবে তাকে পড়াবে, কিভাবে বেটার ওয়েতে তাকে বোঝানো যায়, এটার জন্য ইউনিভার্সিটির প্রফেসররা মাথার ঘাম পায়ে ফেলে। এই পড়ালেখা করার পরে যদি সে গিয়ে সেই কাজ করে, যে ওই যে ঘরে তরকারি রান্না করে, আর ঢেঁড়স রান্না করে, আর কাঁচামরিচ দিয়া মানে করলা ভাজি রান্না করে, তাহলে ভাই এটার দরকার কি ছিল? এই পরিশ্রমটা কেন করাবেন আপনি? এই যে এই প্রফেসরদেরকে, ইউনিভার্সিটির বড় প্রফেসরদেরকে এই ইয়াটা কেন করাবেন আপনি? তার থেকে ভালো না? সে হয়তো প্রাথমিক শিক্ষা লাভ করছে। তারপরে সে একটা ওই যে কয়েকটা সাবজেক্ট আছে যেখানে এই ধরনের ঘর সংসারের কি জিনিসপত্র পড়ায়। হোম এগুলো ইকোনমিক্স। একটু হোম ইকোনমিক্স এখন অনেক ভালো সাবজেক্ট। হোম ইকোনমিক্স এর কথা বলতেছি না। আরো কিছু সাবজেক্ট আছে যেখানে এই ঘরের কি জানি শিখায়। তো ওগুলো শিখে ক্লাস 5 পর্যন্ত পড়লেই হবে নাকি আসিফ ভাই? ওই যে ক্লাস যে 4 পর্যন্ত ইয়ে যেটা স্বামীর টাকা পয়সা যদি সে সঞ্চয় রাখতে পারে তাহলে তো হইল। তাই না ফরাজ ভাই? ফাইনান্স, কি ফাইনান্স। দরকার? আমি কি বাজার বলব সদাই আসিফ ভাই কি বলব? আসিফ ভাই ধীরে ধীরে শফিউদ্দিন হয়ে যাইতেছে। মেয়েরই মানুষ পড়াশোনা করবে কার যদি চাকরি বাকরি করলে সেটা আসিফ আছে ভাই, ভাই ট্রু যে আসিফ একটা ভাই একটা ওয়েস্ট হয় এখানে যে স্কুল টিচার থেকে শুরু করে কলেজ টিচার, ইউনিভার্সিটি টিচার, তাদের যে এফোর্টটা যায় এবং ওই মেয়ের নিজেরও, মেয়ের যদি নিজেরও ধর নিজের টাকায় পড়াশোনা করে যদি এমনটা হয়, ওনার নিজের টাকাও তো একটা ওয়েস্ট হচ্ছে আর কি। ওয়েস্ট করার অধিকার আছে 100%, বাট আপনার ওয়েস্ট না হচ্ছে। ফারাজ ভাই আপনার সাথে একটু দ্বিমত পোষণ করতেছি। আমি বলব একটু? হ্যাঁ, শিওর, হ্যাঁ, শিওর। দ্বিমত পোষণ করতেছি কেউ যদি অ্যাস্ট্রোফিজিক্স পড়তে চায়, সে জানতে চায়। সে যদি মনে করেন যে কি আরকি মহাবিশ্বে কেমনে কাজ করে সেটা জানতে চায় এবং সেইজন্য সে পয়সা ওয়েস্ট করে। আরকি ওয়েস্ট না, I wouldn't say ওরা যদি পয়সা খরচ করে সেটা জানতে চায়। তাকে কি আপনি দোষ দিতে পারবেন? এবং কেন ঘরে তাকে বসে পড়েন। আপনি ঘরে আরে বসে ভাই, পড়েন। এক সেকেন্ড। ইউনিভার্সিটি থেকে পড়বেন কেন? ঘরে বসে পড়েন। এবার লাইব্রেরিতে গিয়ে পড়েন। আপনার পড়ার আগ্রহ ভেরি গুড। আপনি লাইব্রেরিতে যান, মানে ইন্টারনেটে পড়েন, বই নামান, বই নামায় ওগুলা পইড়া ফেলেন। ইউনিভার্সিটিতে যাওয়া মানেই তো রাষ্ট্রের খরচ। রাষ্ট্রের খরচটা কেন করবেন হুদাহুদি যদি কোন আউটপুট না দেন? তার ইচ্ছা। ভাই তার তার ইচ্ছা ইচ্ছা তো কি আপনি থাকতে পারে, ট্রু। হুম, তার ইচ্ছা হুম, তো থাকতে, তার এটা তো ইচ্ছা। কেউ বলতেছে না যে তার ইচ্ছা থাকা যাবে না। কেউ দেখেন বলতেছে না। এখন আসিফ উনি আসিফ ভাই শুধুমাত্র ওইটাই বলছে যে তার ইচ্ছাতেও যদি কাজ করে, মানে তার পিছনে এফোর্ট গুলো ওয়েস্ট হচ্ছে। আপনি এফোর্ট দিয়ে পড়াশোনা করলেন, আপনার নিজের এফোর্ট আছে, রাষ্ট্রের এফোর্ট আছে, আপনার টিচারদেরও এফোর্ট আছে। ওই এফোর্ট গুলো আলটিমেটলি ওয়েস্ট হইলো। ইচ্ছা আপনি করতে পারেন। ফর এক্সাম্পল স্মোক আপনি করতে পারেন। আপনার আপনার টাকা আপনি ওয়েস্ট করতেছেন, বা এটা তো ওয়েস্টই হচ্ছে। অধিকার আছে আপনার। কেউ বলতেছে না যে আপনি করতে পারবেন না। আপনি অবশ্যই করতে পারবেন। বাট আসিফ ভাই যেটা বললেন সেটা হচ্ছে ওয়েস্ট হচ্ছে আরকি। না, আসিফ ভাই যেটা বলছে আমি আরকি বুঝার চেষ্টা করতেছি। এইটা আরকি আমার মনে হয় যে মোটামুটি বুঝছি। অ্যা এখন ঘটনা হইলো গিয়ে যে আপনারা কোনটা প্রেফার করেন? একটা অ্যাস্ট্রোফিজিসিস্ট মা নাকি একটা ক্লাস 5 পাস মা? যে অ্যাস্ট্রোফিজিসিস্ট সে মাও হইতে পারে।
অ্যাস্ট্রোফিজিক্স আমি আমি ভাবতেছিলাম অ্যাস্ট্রোফিজিক্স হলে কি তার নষ্ট হয়ে যায় নাকি? আর জরায়ুটা উধাও হয়ে গেছে। যখনই না এটা হচ্ছে ঠিক আছে ডিগ্রি না না অ্যাস্ট্রোফিজিক্স না হইতে পারে, ধর ডিগ্রি আছে, অ্যাস্ট্রোফিজিক্স হলো না, সাথে সাথে নষ্ট হয়ে গেছে। না এটা এরকম কোনো না কানেকশন এটা আছে ভুল নাকি? বুঝছেন না। এটা হচ্ছে কি আপনি বুঝে নিতে ডিজিজ, লেভেল অফ এটা একটা রেয়ার কাইন্ড অফ ডিজিজ ভাই। মানে অ্যাস্ট্রোফিজিক্স পড়তে আপনি দ্য ইউনিভার্সিটিতে ভেরি মোমেন্ট আপনি কোন একটা রিসার্চ অর্গানাইজেশনে চাকরি পাইলেন, সাথে সাথে আপনার রুম নষ্ট হয়ে গেছে। না আমি বুঝি নাই, এটা বুঝি নাই। বুঝা বলেন। একটু মজা করলাম আরকি। বুঝতে যে হবে এমনও না। তা আমি যে তো মজা করি, আমি মজাটা পাই। আপনারা দুজন মজা করতেছেন, আমি মজা পাইলে সমস্যা কি? তো ফারাজ ভাই বলেন তাহলে। আপনি যা বললেন, আপনি কি প্রেফার করেন, একটা অ্যাস্ট্রোফিজিসিস্ট মা নাকি একটা ক্লাস 5 পাস মা? হুম। ভাই অ্যাস্ট্রোফিজিসিস্ট হলে, একজন নারী অ্যাস্ট্রোফিজিসিস্ট হলে সে কি মা হওয়ার ক্ষমতা হারায় ফেলায়? না তো আমার প্রশ্নটাই ছিল মা। হ্যাঁ, তাহলে কি হারায় ফেলায় নাকি? না একটা হারায় ফেলার অ্যাস্ট্রোফিজিসিস্ট তো কথা মা হতে কোথায় পারে। আসছে? হারায় ফেলার কথা কোথায় আসছে? যে আপনি বলতে চাইতেছি যে এটা হচ্ছে লেভেল অফ এডুকেশন, যে আপনারা কি মনে করেন যে একটা একটা হায়ার অ্যাস্ট্রোফিজিসিস্ট ধরেন, ফর এক্সাম্পল আমি যদি একজন অ্যাস্ট্রোফিজিসিস্টকে বিয়ে করি, যে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করছে এবং হুম। বর্তমানে অ্যাস্ট্রোফিজিসিস্টও, সে তো মা হতে পারবে, তাই না? অবশ্যই। হ্যাঁ, আমি অবশ্যই সেটাই প্রেফার করবো। এমন তো না যে অ্যাস্ট্রোফিজিক্স মা হতে পারবে না, মা আমি তো হইতেই সেটা পারে। বলি হ্যাঁ, নাই। আমি তো আমিও সেটা বলি আমিও আমিও সেটাই প্রেফার করব যে একজন শিক্ষিত, আত্মনির্ভরশীল, আত্মমর্যাদা সম্পন্ন মা যদি একটা সন্তানকে লালন পালন করে, এইটা অনেক বেটার পদ্ধতিতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে, আধুনিক পদ্ধতিতে সে সন্তানকে লালন পালন করবে। কম্পেয়ার যদি করি ওই 5 পাস মায়ের সাথে, তাহলে তার থেকে অনেক বেটার সে এই বাচ্চাটাকে লালন পালন করতে পারবে। কারণ এই 5 পাস মাটার তো সেই শিক্ষাটাই নেই। আধুনিক যে পদ্ধতি, আধুনিক পদ্ধতিতে বাচ্চাকে কিভাবে টেক কেয়ার করতে হয়, বাচ্চার অসুখ হইলে কি করতে হয়, বাচ্চাকে পড়ালেখাতে আগ্রহী কিভাবে করে তুলতে হয়, বাচ্চাকে আ বাচ্চার ডেভেলপমেন্টে কিভাবে, কোন কথাটা বললে বাচ্চার ডেভেলপমেন্টটা ভালো হবে, এই জিনিসটা জানা সম্ভব একজন উচ্চশিক্ষিত মায়ের। এবং এই কারণেই নেপোলিয়ন বোনাপার্টের একটা চমৎকার কথা আছে। আ আমার কি বলতে হবে নাকি আপনি জানেন ভাই কথাটা? আমাকে একটা শিক্ষিত মা দাও, তোমাকে আমরা শিক্ষিত জাতি দিব। দারুণ, দারুণ এই তো। তাই না? তাহলে আপনি বলতেছেন যে তাইলে আরকি উচ্চশিক্ষিত হয়ে ঘর সংসার করলে উচ্চশিক্ষাটা পুরা বৃথা যায় না? উচ্চশিক্ষাটা যদি সে ওই জায়গাটা, ওই জায়গাটার তো বৃথা যাবেই। ওই যদি সে চাকরি-বাকরি না করে তাহলে সেটা তো বৃথা যাবেই। তো আপনার কাছে মনে হইতেছে গিয়ে যে সন্তানদেরকে ঘর সংসারের প্রতি সময় ভাই দেওয়ার থেকে চাকরিটা এক বেশি। জায়গায় যদি ওয়েস্ট না হয়, একটা জিনিস যদি এক জায়গায় ওয়েস্ট না হয়, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে এটা অন্য জায়গায় ওয়েস্ট হচ্ছে না। আপনি ধরেন একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট মা, সে বাই দ্যা ওয়ে দাঁড়ান আহ, এক সেকেন্ড। সে অ্যাস্ট্রোফিজিক্স আমরা বলতেছি জাস্ট বিকজ এডুকেশন লেভেলটা ধরেন বোঝানোর জন্য। ডাক্তার, হ্যাঁ ধরেন একজন ডাক্তার মহিলা, কিংবা উনি বাংলায় মাস্টার্স করা। সরি, ধরে নেন যে একজন ইট সে কুড বি বাংলায় মাস্টার্স করা। ইট কুড বি মনে এনিথিং। করেন, হ্যাঁ বাংলা সার্জারির মাস্টার্স উপরে, হইতে পারে। মনে করেন ওপেন হার্ট সার্জারির উপরে তার একটা উচ্চতর ডিগ্রি আছে। ওপেন হার্ট সার্জারি কিভাবে করতে হয় সেটা সে খুব পারফেক্টলি করতে পারে। এই মাটাও তার বাচ্চাকে খুব সুন্দরভাবে লালন পালন করতে পারবে, বড় করতে পারবে। আধুনিক শিক্ষা যেহেতু তার আছে, সে বেটার করতে পারবে। একটা অশিক্ষিত মায়ের থেকে সে বেটার করতে পারবে 100%। কিন্তু তার যে সার্জারি করার যে ইয়াটা, সার্জারি করার যে শিক্ষাটা, জ্ঞানটা, সেটা তো ওয়েস্ট হইল। বাচ্চা লালন পালন সে বেটার করতে পারবে। এখানে এটা একটা ভালো দিক। কিন্তু তার মানে তো এটা না যে সার্জারি করার যে মানে শিক্ষাটা, জ্ঞানটা তার ওয়েস্ট হইল না তাতে। সেটা তো অবশ্যই ওয়েস্ট হইল। ইমানের ডাক ভাই, আপনার কি প্রশ্নটার পরের পার্টে কি এখন আপনি যাবেন? না, কারণ আমাদেরও আরো অন্যদেরকে যুক্ত করতে হবে। একটু দ্রুত করেন। হ্যাঁ, একই জায়গায় তো গোল গোল ঘুরতেছে বিষয়টা। না আপনার সাথে আমার খুব কথা বলে খুব সিলি ভালো লাগছে। আমার সিলি টপিকের কথা হচ্ছে আর কি। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগছে। ফারাজ ভাই আপনার সাথে কথা বলে খুব ভালো লাগছে। আপনাদের আমি সবসময় ইয়া করি যে আপনারা যেটা করতেছেন, আপনাদের যে মুভমেন্ট এটা আমি সবসময় সাপোর্ট করি। প্রশ্নটা এবার করি। করব? হ্যাঁ, হ্যাঁ, শিওর বলো। আল্লাহর নামে করেন। ওই যে তো প্রশ্ন হচ্ছে গিয়ে যদি একটা অ্যাস্ট্রোফিজিসিস্ট, এটা আমি একটা রিয়েল লাইফের কথা বলতেছি। অ্যাস্ট্রোফিজিসিস্ট যদি ডিসাইড করে যে আমি বিয়ে কইরা ঘর সংসার করব, বাচ্চা মানুষ করব, এটাই আমার গোল। এটা কিন্তু কোনো সমস্যা আছে নাকি? অবশ্যই সমস্যা তো অবশ্যই আছে ভাই। এতক্ষণ তো এই তো বললাম। সমস্যা আছে কি, কিভাবে আছে, কি অপিনিয়ন, এটা তো আসিফ একটু আগে বললো। মানে এতক্ষণ তো একই কোশ্চেন রিপিট করলেন। না এতক্ষণ না। এই প্রশ্নটা আমি একদম ১ম এ করতে চাইছিলাম। এই প্রশ্ন ছিল তো এইটাই। একই কোশ্চেন দেখেন, অলরেডি তো দেখেন, এটা তো অলরেডি দেখেন অ্যান্সার উত্তর করা কিন্তু, হইলো। না, সমস্যা আপনি প্রশ্ন করার আগেই দেখেন উত্তর কিন্তু আমি 15 বার দিয়ে ফেলছি। ফারাজ ভাই, আমি 15 বার দিছি না এটার উত্তর। আপনি হ্যাঁ, ২০ বার মানে দিছেন। পার্টিকুলার কোন ক্ষেত্রে ইয়ে হচ্ছে এটাও তো এক্সপ্লেন না করে আমি দিয়েছেন। যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে গিয়ে আবার আমি যেটা বলতে চাচ্ছি মানে কি, আপনি কি বুঝে নাই আসিফ ভাই এটা সম্পর্কে, তার ইয়ে কি, পয়েন্টটা কি, মানে তার ওনার অপিনিয়ন, অভিমত কি এটা বুঝে নাই? পয়েন্ট না, তার অপিনিয়ন। তার অপিনিয়ন তার অপিনিয়ন কি বুঝে নাই আপনি? এটা সম্পর্কে তার অপিনিয়ন কি বুঝে নাই? না বুঝার কি আছে? উনি ওর অপিনিয়ন কোন বলতে জায়গায় তাহলে যদি বুঝে নেই এই কোশ্চেন আবার রিপিট করলেন কেন? উনি আমার প্রশ্ন জানতে চাইছে। এইজন্য আমি রিপোর্ট করলাম। নাহলে তো করতাম না।
ও আচ্ছা, উত্তরের জন্য প্রশ্নটা করেননি। মানে জাস্ট প্রশ্নটা আপনি আমার করছেন জিজ্ঞেস করলেন আপনার প্রশ্নটা কি? হ্যাঁ, ভাই ইনফরমেশন এর হইছে। জন্য। ঠিক আছে, ফাইন। ওকে। নাকি আসিফ আমি ভাই কি নেক্সট ওয়ান। আপনি ভুল বলছি? আপনি কি আপনার জিজ্ঞেস নেক্সট না, ওয়ান না। আসিফ ভাই। ঠিক আছে, ঠিক নেক্সট আছে, ওয়ান, ঠিক নেক্সট আছে। ওয়ান। ইমানের ডাক ভাই ঠিক আছে। অনেক ভালো লাগলো কথা বলে। তাহলে আজকে আপনাকে আপনার বিদায় সাথে জানাই। ভালো ভালো লাগলো থাকেন। কথা বলে। আপনারা ভালো থাকেন দুজনেই। আচ্ছা ঠিক আছে। তাহলে বিদায় জানাই। উনি জাস্ট ইনফরমেশন এর জন্য আরকি প্রশ্নটা করছে। ইনফরমেশন দেওয়ার জন্য। উত্তরের জন্য না ফারাজ ভাই। ঠিক আছে আমরা উত্তর আগেই পেয়েছি। আপনারা তো জানতে চাইছেন আমার নেক্সট প্রশ্নটা কি? যদিও এটা আগে উত্তর হয়ে গেছে, আমার নেক্সট প্রশ্নটা হচ্ছে ওই যেটা উত্তর আগে দিয়ে দিয়েছেন আপনারা। আ কি অবস্থা? বলবে ভাই ওই প্রশ্নটা বললেন যে না ভাই আমার যে নেক্সট কোয়েশ্চেন ছিল এটা অ্যান্সার আমি অলরেডি পেয়ে গেছি। থ্যাংক ইউ। শেষ। এতবার উত্তরটা এতবার দিছি আমি এই প্রশ্নের উত্তর আমি এতবার দিছি। শেষে গিয়ে তার প্রশ্নটা আমরা বুঝতে পারলাম। শেষে উত্তর ১৫ বার দেওয়া হয়ে গেছে এই উত্তর। ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে। দাঁড়ান।